আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের জয়কলি পরিবার এবং জয়কলি থেকে তোমাদের জন্য যে আমাদের যে ফ্রি লাইভ ক্লাস জয়কলি কৃষি গুচ্ছ প্লাস হচ্ছে কি জিএসটি 8 বিজ্ঞান ইউনিটের যে আসলে আমরা তোমাদেরকে যে ফ্রি লাইভ ক্লাসের আসলে হচ্ছে কি আয়োজন করছি, তারই আসলে হচ্ছে কি আমাদের রসায়নের আজকে হচ্ছে কি 3 নাম্বার লেকচার। আজকে আমরা কিন্তু আসলে রসায়নের বিশেষ করে এগ্রিতে আসা হচ্ছে কি দুইটা মানে অধ্যায়ের মানে এই দুইটা অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে। এবং তুমি যদি বলো, হয়তো যদি আমি বলি যে পরিবেশ রসায়নটার কথা, এটা হয়তো তোমার কাছে একটু সিম্পল মনে হতে পারে, বাট এখান থেকে অনেক প্রশ্ন আসে। সো আমরা এগুলা দেখবো। তার আগে আসলে হচ্ছে কি সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই ক্লাসটাতে। সো তোমরা যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু আসলে হচ্ছে কি আমাকে একটু জানাবা যে আমাদের সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা আসলে হচ্ছে কি যার যার জায়গা থেকে যারা তোমাদের আসলে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে যারা আসলে আমাদের নিয়মিত ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দিবা। আর একটু আসলে আমাকে জানাবা যে আসলে হচ্ছে কি মানে সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা। তো আমি ক্লাস শুরু করার আগে বরাবরের নেই আমরা আসলে হচ্ছে কি এই সিরিজটাতে যেরকম তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, মানে যেগুলো আসলে আমাদের জন্য দরকারি, এবং ইভেন আমাদের এই কৃষি বলো এবং হচ্ছে জিএসটি বলো, এদের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো আমরা শুরুতে আলোচনা করব যে কোন চ্যাপ্টারের জন্য কোন জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? সো আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আসলে হচ্ছে কি এগুলা তোমার আসলে হচ্ছে কি আলোচনা করব। আজকে আমরা দুইটা টপিক কভার করার চেষ্টা করব। তোমরা একটু আমাকে এনশিওর করবা যে আসলে হচ্ছে কি সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। একটু আসলে হচ্ছে কি আমাকে জানাও। ওকে, অল ক্লিয়ার। সো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলরা আসলে হচ্ছে কি আমাদের এই নিয়মিত ক্লাসটা করে তাদেরকে একটু মেনশন করে দাও, যেহেতু আসলে আমরা ক্লাসটা শুরু করে দিব। কারণ ক্লাসের শুরুতে এখন আসলে হচ্ছে কি আমরা একটু ইম্পর্টেন্ট টপিকগুলো আসলে হচ্ছে একটু দেখব। বোঝা গেছে? যেহেতু তোমাদের পরীক্ষার আসলে বেশি দিন সময় নেই এবং আগামীকাল তোমরা আসলে হচ্ছে কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে হচ্ছে কি সরি পরশুদিন তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবা। সো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা আসলে হচ্ছে কি প্রথমে একটু আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের মনে হতে পারে যে আসলে হচ্ছে কি প্রশ্ন খুবই কম আসে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের মনে হতে পারে যে প্রশ্ন খুবই কম আসে, বাট তুমি যদি প্রশ্ন ব্যাংক ঘাটো বা প্রশ্ন ব্যাংকটা দেখো তাহলে তুমি হচ্ছে দেখবা যে এই চ্যাপ্টার থেকে তোমার 4 থেকে 3টা প্রশ্ন এগ্রিতে তোমার আসলে হচ্ছে কি এগ্রিতে চলে আসে। তার মানে তোমার হচ্ছে কি পরিবেশ রসায়নটা কি তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসলে হচ্ছে কি চ্যাপ্টার। তুমি এই রসায়নে তোমার আসলে হচ্ছে কি যদি আমরা আমাদের ওভারঅল আসলে হচ্ছে কি চ্যাপ্টারগুলোর গুরুত্ব বলি তাহলে তোমাকে পরিবেশ রসায়নটাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। কারণ দেখো এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন না, মানে কঠিন বলতে হচ্ছে আমাদের যেরকম জৈব রসায়নটা আমাদের বয়ের একটা জায়গা থাকে, বাট এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য তুলনামূলকভাবে ইজি। হ্যাঁ, এবং এই চ্যাপ্টারটাতে যেহেতু আসলে তোমাদের হাতে খুব মানে সময়টা খুব কম, সো এই চ্যাপ্টারটা কিভাবে আসলে প্রিসাইজ ভাবে আসলে তুমি প্রিপারেশন নিতে পারবা সেটার জন্য আমরা তোমাকে আমি হচ্ছে কি কৃষি বিচিত্রা বইটার একটা হচ্ছে কি পার্ট তোমাকে দেখাচ্ছি, যেটা আসলে হচ্ছে কি আমাদের এই পরিবেশ রসায়নের পার্টটা। সো এখানে যদি খেয়াল করো শুরুতে দেখো গুরুত্বপূর্ণ টপিক ছাড়া এবং হচ্ছে কি কৃষিতে আসা হচ্ছে কি যে প্রশ্নগুলো আসতে পারে ওই প্রশ্নগুলাই কিন্তু এখানে আসলে হচ্ছে কি এবং ওইটা রিলেটেড যে তথ্য তোমার দরকার সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে। সো এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এটাই আসলে হচ্ছে কি এই বইটার আসলে একটা স্পেশাল বৈচিত্র্য যে আসলে এই জায়গাটাতে আসলে আমাদের যে রিসেন্ট এডিশন এই এডিশনটাতে দেখো অনেক মানে প্রিসাইজভাবে আসলে বইটাকে আসলে হচ্ছে কি রাখা হয়েছে, অনেক প্রিসাইজভাবে আসলে হচ্ছে কি বইটাকে রাখা হয়েছে। যেরকম আমরা যদি একটু খেয়াল করি দেখো এই চ্যাপ্টারে তুমি যদি দেখো মানে যেহেতু আসলে হচ্ছে কি তোমরা ইন রিসেন্ট টাইম আসলে হচ্ছে কি আমরা ক্লাস্টার ডিগ্রি দেখতেছি, বা তার আগে কিন্তু আমাদের আসলে কি ছিল ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি পরীক্ষা নিতো। বোঝা গেছে? ওকে, তেমন লাগতো সুমি। ওয়ালাইকুম আসসালাম। সুমায় সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। সো দেখো আগে কিন্তু তুমি যদি প্রশ্ন ব্যাংকটা ঘাটো, তোমাদের কাছে যদি কৃষি বিচিত্রা বইটা থাকে, তুমি যদি সেখানে প্রশ্ন ব্যাংকটা একটু দেখো যে পরিবেশ রসায়নের যে পার্টটা, সেখানে দেখবা যে আগে যখন ইন্ডিভিজুয়াল পরীক্ষা হইতো তখন কিন্তু তোমার এই পার্টটা থেকে আসলে কি করা হইতো, প্রশ্ন করা হইতো। বুঝা গেছে? এই পার্টটা থেকে প্রশ্ন করা হইতো। এখন এই যে এই জিনিসটা কিন্তু যে তোমার আসলে শুধু এগ্রির জন্য গুরুত্বপূর্ণ সেটা না, এটা কিন্তু তোমার যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাও, ইভেন মেডিকেলে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই পার্টটা গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? চাপের ব্যাপারটা লাগে না তোমাদের, বা চাপ তাপমাত্রা অত গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু এই যে এই পার্টটা স্তরগুলার এবং হচ্ছে এদের পরিসর
এই যে এই তিনটা পার্ট আসলে হচ্ছে কি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এই যে ওজন গ্যাস, এই ওজন গ্যাসের পার্টটা হচ্ছে কি তোমাদের গুরুত্বপূর্ণ। সো এই সবগুলাই কিন্তু তোমরা আসলে কৃষি বিচিত্রা বইয়ে খুব সুন্দরভাবে গুছানোভাবে পাবা। দেন হচ্ছে আমাদের যে বয়লের সূত্র, তুমি হয়তো বলতে পারো যে এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসে। আমি তোমাকে যদি 23-24 সেশনের একটা প্রশ্ন বলি, সেখানে তোমাকে বলছি যে নিচের কোনটা আসলে আদর্শ গ্যাসের সমীকরণ, নিচের কোনটা আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা আমরা জানি কি পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে এই সূত্রটা জানি, নিচের কোনটা আদর্শ গ্যাসের সমীকরণ। হ্যাঁ আসলে আমার ঠান্ডা লাগছে, একজন আসলে ধরতে পারছো, এই জন্য আমার ভয়েসটা আসলে হচ্ছে কি এরকম, বুঝা গেছে। হয়তো একটু সাউন্ডও কম হতে পারে, বাট এটা একটু তোমরা আজকে ক্লাসের জন্য অ্যাডজাস্ট করে নিও, বুঝা গেছে। সো মজিদ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তো এখন দেখো এই যে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, তোমার কি মনে হয় যে একটা অ্যাডমিশন টেস্টে, মানে হয়তো মনে হতে পারে না যে এত সহজ একটা এমসিকিউ দিতে পারে, বাট দেয়, বুঝা গেছে। সো হ্যাঁ, ঠান্ডার কারণে আসলে হচ্ছে কি ভয়েসটা হচ্ছে কি একটু ভাঙা ভাঙা লাগতেছে। সো এখন দেখো যেটা বললাম যে এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, এটা সবগুলো তোমরা কৃষি বিচিত্রা বইটাতে আসলে সুন্দর করে পাবা। এখানে চাষ যা আছে খুব সিম্পল ভাবে দেওয়া আছে, এত পড়ার এখন দরকার নাই, যেহেতু কৃষির আগে খুব বেশি সময় পাবা না। সো আমি বলবো যে বইটা একটু কালেক্ট করে এই যে তথ্যগুলো দেওয়া আছে, জাস্ট কারণ তোমরা তো ওভারঅল একটা প্রিপারেশন নিছো এবং হচ্ছে কি অল ইউনিভার্সিটির জন্য যখন শুরু থেকে প্রিপারেশন নিতেছো, সো সেই জায়গা থেকে তোমাদের আসলে ডিটেলস খুব দরকার নাই, দরকার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে তুমি পরীক্ষার আগে কভার করে যেত। এখন যদি তোমাকে আমি খুব বড় একটা বই হাতে ধরায় দিই, এটা তুমি পরীক্ষার আগে শেষ করতে পারবা না। সো ওই প্রিপারেশন তুমি যদি শেষ না করতে পারো, একটা কমপ্লিট প্রিপারেশন না হয়, তাহলে তুমি আসলে পরীক্ষায় আসলে হচ্ছে কি ভালো করতে পারবা না। সো এটা পড়তে আসলে হচ্ছে কি তোমার দেখবা যখন একটা চ্যাপ্টার পড়বা, এই যে তথ্যগুলো বিশেষ করে এই যে দেখো এখানে একটা তথ্য আছে, হ্যাঁ এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই যে দেখো এই যে এই লাইনটা যে পরম শূন্য তাপমাত্রা, হ্যাঁ পরম শূন্য তাপমাত্রা যেখানে হচ্ছে -273°C বা 0 কেলভিন যেটাকে আমরা বলে থাকি, বুঝা গেছে। সো এই দিকগুলা খেয়াল রাখবে, এখানে কিন্তু শুধু মানে মোস্ট গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা এগুলো রাখা আছে, বেপনের সংজ্ঞাগুলো রাখা আছে, এবং হচ্ছে তোমার এই যে আদর্শ গ্যাসের সমীকরণ। আর একটা জিনিস দেখে এই যে দেখো এই পেজটা, তুমি আসলে কি বলবো, তুমি যদি এই অধ্যায় পড়তে চাও এই পেজটা তো তোমার লাগবেই, বুঝা গেছে। এই পেজটা যেটা আছে এই যে নিচের পার্টটুকুও লাগবে, বুঝা গেছে। কারণ এই অংশ ছাড়া তুমি আসলে কি পরীক্ষা দিবে। এই যে তোমার যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, হ্যাঁ ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এটা ডিরেক্টলি পরীক্ষায় আসবে, হ্যাঁ বাস্তব গ্যাসে যে এই সমীকরণ কোনো না কোনো ইউনিভার্সিটিতে তুমি এটা পাবা। তারপর হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক থেকে প্রশ্ন পাবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা আমি আবারও বলি, এই যে দেখো এখানে যে তোমার এককগুলা, একক কনভার্সন শুধু তোমার এই চ্যাপ্টার না, তোমার ওভারঅল সায়েন্সের সব সাবজেক্টই আসলে হচ্ছে কি তোমার দরকার, বুঝা গেছে। সো কৃষির জন্য বলবো আমি, কৃষি বিচিত্রা বইয়ের বিকল্প আসলে হচ্ছে কি তুমি এখন মানে তুমি যদি একটা কম্প্যাক্ট প্রিপারেশন চাও, তাহলে হচ্ছে কি তোমার এই কৃষি বিচিত্রা বইয়ের আসলে বিকল্প নেই। এই যে দেখো এখানে এই যে এই সূত্রগুলা, যে গ্যাসের গতিতত্ত্বের সূত্র, হ্যাঁ তো এই সূত্রগুলো সবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট, তো এই সবগুলা কিন্তু কৃষি বিচিত্রা বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আরো যদি আমরা বলি এই যে এই বিক্রিয়াটা, হ্যাঁ নাইট্রেশন ফিক্সেশন বিক্রিয়া, এইটা থেকে এমসিকিউ তুমি ধরো যে আসলে এইবার না মানে আসবে, মানে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, এই সবগুলা কিন্তু তোমাদের এই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং হচ্ছে কি তোমার হচ্ছে আরেকটা আছে হচ্ছে গ্রিন হাউস গ্যাসের যে পার্টটা, হ্যাঁ গ্রিন হাউস গ্যাসের যে পার্টটা তোমার হয় যে এই যে গ্রিন হাউস গ্যাসের পার্টটা, হ্যাঁ গ্রিন হাউস গ্যাসের পার্ট, এই যে সিএফসির পার্ট, এইগুলা থেকে প্রশ্ন তোমার আসবে। সো এখানে কিন্তু যা গুরুত্বপূর্ণ এই যে অ্যাসিড রেন, এই অ্যাসিড বৃষ্টি আর গ্রিন হাউস গ্যাস কোনগুলা, এগুলা দেখবা তোমার কয়েকবার আসলে হচ্ছে কি আসছে। সো এই সবগুলো আসলে হচ্ছে কি তোমরা এই বইটাতে পেয়ে যাবা। সো আমি বলবো যে আসলে হচ্ছে কি বইটা আসলে হচ্ছে কি তোমরা কালেক্ট করে নিয়ে আসলে প্রিপারেশন শুরু করে দাও, আর যেটা আসলে হচ্ছে কি তোমাদের জন্য আমি মনে করি যে আসলে বেটার হবে, বুঝা গেছে। তো চলো আমরা যে গুরুত্বপূর্ণ টপিক দেখাইছি আসলে হচ্ছে কি আমরা শুরুতে পরিবেশ রসায়নটা নিয়ে কাজ করি, দেখি আমরা আসলে কি ধরনের প্রশ্ন আসছে। সো দেখো এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু দেখে মনে হতে পারে যে তোমাদের কাছে অপরিচিত, বাট এটার আনসার তোমরা বলো। তার আগে বলো যে আসলে এই প্রশ্নটা কিন্তু তোমার বিগত বছর থেকেই আসলে হুবহু দেওয়া। এটা তোমার হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে খুব সম্ভবত 17-18 সেশনে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ইসলামিক ইউনিভার্সিটির 17-18 সেশনের একটা প্রশ্ন ছিল, যেটা ডিরেক্টলি আবার হচ্ছে কি এগ্রিতে চলে আসছে, বুঝা গেছে। তো এখন
এই প্রশ্নটা যারা আসলে হচ্ছে কি প্রশ্ন ব্যাংক সলভ করছে তাদের জন্য কিন্তু আসলে খুব বেশি কঠিন হবে না, বুঝা গেছে, তাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এখন দেখো এই প্রশ্নটা আসলে কি বলতেছে, এখানে আসলে তাপমাত্রা টি দ্বারা বোঝাচ্ছে আসলে হচ্ছে এই যে ব্র্যাকেটের বাইরে টি, এটা দ্বারা বোঝাচ্ছে যে স্থির তাপমাত্রা, এটা দ্বারা কি বোঝাচ্ছে স্থির তাপমাত্রায়, আর উপরে যে ডিই আছে ই দ্বারা আমরা কি বুঝি শক্তি, আর মানে অভ্যন্তরীণ শক্তি, আর ডিই দ্বারা বোঝাচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর এই যে বি দ্বারা কি আয়তন, ডিবি দ্বারা হচ্ছে কি আয়তনের পরিবর্তন। তো মাথায় রাখবা স্থির তাপমাত্রায় আয়তনের পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তির কি কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, যার কারণে আসলে হচ্ছে কি এটার আনসার জিরো হয়, যার কারণে এটার আনসার কি জিরো হয়। তো তোমরা সবাই আসলে হচ্ছে কি আগে আমাকে আনসারটা জানাবা, বুঝা গেছে, যে কোনো প্রশ্ন আসুক তোমরা নিজেরা কি আনসার বুঝো সেটাকে হচ্ছে কি আগে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। এটার আনসার কি হবে জিরো, বুঝা গেছে, এটার আনসার কি হবে জিরো। এখন এই যে দেখো যেটা বলছিলাম 23-24 সেশনে আসা একটা প্রশ্ন, দেখো কি বলছে আদর্শ গ্যাসের সমীকরণ কি। সো তোমাদের পরীক্ষা যেহেতু দ্রুত হচ্ছে, সো আশা করতেছি আসলে হচ্ছে কি তোমাদের প্রশ্নটাও আশা করতেছি সহজ হবে, আশা করতেছি। এখন কঠিন করতেই পারে, বাট কঠিন করলে মাথায় রাখবে এটা সবার জন্যই কঠিন, আর সহজ করলে সেটা সবার জন্যই সহজ, বুঝা গেছে। সো এই যে আছে তামান্না, তারপর হচ্ছে সুমাইয়া, ওকে, শিলানীলা, সবাই বলছো। এই যে দেখো এটা সেম জিনিস, এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ, এটা আসলে বলার কিছু না, পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ মানে আদর্শ গ্যাসের সূত্র পড়তে গেলে আসলে হচ্ছে কি আমার এটা লাগে। ওকে, দেখো নিচে উল্লেখিত বায়ু দূষণকারী গ্যাস সমূহের মধ্যে কোনটাকে নীরব ঘাতক বলা হয়, বুঝা গেছে, কোনটাকে নীরব ঘাতক বলা হয়। এখন এটা তুমি এই যে নীরব ঘাতক এটা তোমরা বায়োলজিতেও পড়ছো, কারণ হচ্ছে কি এটার আনসার কি কার্বন মনোঅক্সাইড। এটা যখন আমাদের রক্তে প্রবেশ করে তখন আসলে হচ্ছে কি আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত ঘটায় দিতে পারে। সো এই জন্য আসলে হচ্ছে কি এটার আনসার হচ্ছে কি তোমার কার্বন মনোঅক্সাইড, বুঝা গেছে। ওই যে আমাদের কিছু পার্টি মানে কিছু কিছু মৌল যৌগ আছে না যেগুলো দ্বারা আসলে হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে কি বিভিন্ন ক্ষতির কারণ হয়, আমরা সামনে দেখবো। সো ওই পার্টগুলা তো সবাই দ্রুত কমেন্ট করবা, হ্যাঁ, যে কোনো জিনিসই পড়াই আমরা দ্রুত কমেন্ট করবো। এই যে দেখো একই সালে আসা প্রশ্ন, দেখো প্রশ্নগুলো দেখো, তোমরা আসা কঠিন হবে না। আমি যেটা বলতেছি যে কৃষি বিচিত্রা বইটা তোমরা মানে অ্যাটলিস্ট একবার শেষ করে দিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বসো, আর ক্লাসটা আমরা নিচ্ছি, আশা করি তোমাদের জন্য ভালো হবে। কোথায় গেছে দেখো কোন অবস্থাকে এসটিপি বলে, এখন কোন অবস্থাকে এসটিপি বলে, এখানে কি দেওয়া আছে তাপমাত্রা চাপ দেওয়া আছে। এখন আমরা কি জানি এসটিপি এসএটিপি এগুলোর কি আমরা মান পড়ি নাই। এসটিপিতে তাপমাত্রা কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস, বা যদি তুমি সেটাকে কেলভিনে বলো তাহলে সেটা কি হবে 273 কেলভিন, বোঝা গেছে, এটা হবে। এবং এটাতে হচ্ছে কি তোমার চাপের মান আমরা কি জানি পি এর ভ্যালু 1 atm। সো 1 atmটা আসলে হচ্ছে কি আমরা যদি সেন্টিমিটার পারদ-চাপে দিই তাহলে 76 সেন্টিমিটার মার্কারি চাপ, বোঝা গেছে। আর অথবা হচ্ছে মিলিমিটারে দিলে 760 মিলিমিটার মার্কারি চাপ, বোঝা গেছে। আর এসএটিপিতে কি হয়, এসএটিপিতে এসএটিপিটা আসলে অন্য জায়গায় লিখি। এসএটিপিতে কি হয়, এসএটিপিতে টেম্পারেচার কত হয় 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস আর কি 298 কেলভিন, 298 কেলভিন। আর টেম্পারেচারের ভ্যালু কত, সরি চাপের ভ্যালু কত হয়, চাপ তুমি আসলে হচ্ছে কি প্যাসকেলে যদি আমরা ধরি তাহলে সেটা হয় কত 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হয়। সো এই মান পারো, বাট দেখো ডিরেক্টলি হুবহুব চলে আসা প্রশ্ন এগুলা। সো এটার আনসার কি হবে, এটার আনসার সি হবে কেন, এটার আনসার সি হবে কেন, এখানে 0 কেলভিন দেওয়া আছে। এসটিপিতে কি 0 কেলভিন হয়, এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস হয়, 0 কেলভিন না। এসটিপিতে 273 কেলভিন হয়, আর হচ্ছে কি সেলসিয়াস হলে 0 কেলভিন 0 ডিগ্রি সেলসিয়াস হয়। সো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে, এই যে এখানে আছে, এখানে আছে। 0 কেলভিন তো হবে না, এটা হবে না। সো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস আর তোমার পারদ চাপে হলে কত, মানে সেন্টিমিটারে হলে 76 সেন্টিমিটার, বোঝা গেছে। এটা ভুল করা যাবে না, এই প্রশ্ন ভুল করা যাবে না, এই প্রশ্ন ভুল করা যাবে না। তারপর আমাদেরকে 5 নম্বরের আনসার বলো, দ্রুত বলো। পানিকে জীবাণুমুক্ত করতে আমরা কি ব্যবহৃত হয়, মানে পানিটাকে তুমি জীবাণুমুক্ত করতে আসলে কি ব্যবহার করো।
হ্যাঁ শাহরিয়ার ইমন যে বলছো ডি ওইটা রাইট আছে। যারা যারা ক্লাস দেখতেছো সবাই আসলে হচ্ছে কি কমেন্ট করবা, যেটাই আনসার হোক সেটাই আসলে হচ্ছে কি তোমরা কমেন্ট করবা। 4-এর ডি, হ্যাঁ সবাই যে কয়জন ক্লাস করতেছো সবাই আসলে কমেন্ট করবা। কমেন্ট করলে আসলে বুঝতে পারবো যে কতটুকু ভুল হচ্ছে কতটুকু রাইট হচ্ছে, সেখান থেকে তুমি ভুল হলে সে শিখতে পারতেছো কিনা, বা রাইট হলে তো রাইট ধরতেই পারলাম আমি, বুঝা গেছে? ওকে। দেখো পানিকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? পড়ছো হয়তো ব্লিচিং পাউডার। ব্লিচিং এর সংকেত কোনটা? এই যে এটা ব্লিচিং এর সংকেত। এখানে যে আসলে তোমার জাইমান ক্লোরিন থাকে, এটা পানির জীবাণুকে কি করে দেয়? তোমার ধ্বংস করে দেয়, বুঝা গেছে? হ্যাঁ শিলা নীলা ডি। সো 5-এর আনসার কি হবে? 5-এর আনসার এ নাম্বার হবে, বুঝা গেছে? কারণ এখানে যে জাইমান ক্লোরিন থাকে সেটা আসলে কি জীবাণুমুক্ত করতে সাহায্য করে দেয়, বুঝা গেছে? সো 5-এর আনসার কি হবে? এ নাম্বার। হ্যাঁ শাহরিয়ার ইমন, 5-এর আনসার হচ্ছে এ। ওকে। দেখো পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়? এই টপিকগুলো দেখবা তোমাদের চ্যাপ্টারের শেষের দিকে। হ্যাঁ মানে এই চ্যাপ্টারটার শেষের দিকে আসলে হচ্ছে কি কিছু টপিক আছে সেখান থেকে আসা প্রশ্ন। সো এটা হচ্ছে তোমার পানিতে যদি তোমার অ্যালুমিনিয়াম আয়নের পরিমাণ আসলে বেড়ে যায় তখন সেটা মাছের শ্বাসকার্যে বাধাপ্রাপ্ত হয়, বুঝা গেছে? তামান্না আক্তার, শিলা নীলা, ওকে রাইট অ্যান্সার। তারপর দেখো 7 নাম্বার, কোন আয়নের লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষারীয় হয়? কি বলছে? পানি ক্ষারীয় হয় কোন আয়নের? সো এটা এক্সট্রা করে একটু মাথায় রাখো যে এটা আসলে হচ্ছে কি ক্যালসিয়াম 2+ আয়ন। এগুলা একটু আসলে হচ্ছে কি মেমোরাইজিং পার্ট, এগুলা দেখবো তোমাদের এই চ্যাপ্টারটার শেষের দিকে আসলে হচ্ছে কি একটু এই চ্যাপ্টারটার লাস্টের দিকে আসলে হচ্ছে কি এগুলো আছে। তোমরা আসলে হচ্ছে কি আমাদের বইগুলাতে একটু খেয়াল করতে পারবে, সেখানেও দেখবে আসলে হচ্ছে কি কৃষি বিচিত্রা বই আসলে হচ্ছে কি এগুলা ও ও ও তোমরা তো আসলে হচ্ছে কি ভুল করো নাই, তোমরা আসলে হচ্ছে কি 3-এর আনসার দিছো, আমি সেটাকে 4-এর আনসার হিসাবে ধরছিলাম। ওকে ঠিক আছে, কেউ ভুল করো নাই, সবাই রাইট আনসার দিছো, বুঝা গেছে? সবাই রাইট আনসার দিছো। আমি আসলে হচ্ছে কি ভাবছি যে তোমরা 4-এর আনসার দিছো। ওকে সবাই রাইট আনসার দিছো, ভুল করো নাই। সো 7-এর আনসার কি হবে? অবশ্যই সি নাম্বার হবে। এখন আসো আমরা হচ্ছে কি মূল ভগ্নাংশ। হ্যাঁ এই যে দেখো মূল ভগ্নাংশ, এই চ্যাপ্টার থেকে কিছু কিছু ম্যাথ আছে, ওই যে সূত্রগুলো আছে না তোমার হচ্ছে বিভিন্ন গ্যাসের যে সূত্র, এই সূত্রগুলো থেকে ছোট ছোট ম্যাথ দিবে যেটা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আসলে হচ্ছে কি তোমাকে আনসার করতে হবে। ওকে শিলা নীলা, তারপর হচ্ছে জালিজ মাহমুদ, ও আচ্ছা আচ্ছা শাহরিয়ার ইমন, ওকে টাইম দিব। আচ্ছা ঠিক আছে টাইম দিব, তাহলে তোমরা 8 নাম্বারের আনসার বলো। হ্যাঁ 8 নাম্বারের আনসার বলো। তোমরা বলার পর আসলে হচ্ছে কি সলভ করবো যে 6 গ্রাম ইউরিয়া 90 গ্রাম পানিতে আসলে দ্রবীভূত করা হলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত? বলো দ্রাবকের মোল ভগ্নাংশ কত? 6 গ্রাম ইউরিয়াকে তোমরা যদি আসলে 90 গ্রাম পানিতে আসলে হচ্ছে কি দ্রবীভূত করো তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ কত? তো এখানে কিন্তু তোমাকে প্রথম যে জিনিস সেটা আসলে বুঝতে হবে যে দ্রাবক কোনটা, এখানে বুঝা গেছে? এখানে দ্রাবক কোনটা সেটা আসলে তোমাকে বুঝতে হবে। এখানে কিন্তু আসলে হচ্ছে কি 6 গ্রাম ইউরিয়াকে কি বলছে 90 গ্রাম পানিতে কি করা হলো? দ্রবীভূত করা হলে, তার মানে কি এখানে কার মধ্যে দ্রবীভূত করছে? এই যে পানির মধ্যে দ্রবীভূত করছে, এটা হচ্ছে কি এই জায়গায় তোমার দ্রাবক হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? দ্রাবক হিসাবে কাজ করবে, বুঝা গেছে? তো এটা যদি দ্রাবক হয় আমরা মোল ভগ্নাংশের সূত্র কি জানি? মোল ভগ্নাংশের সূত্র কি? মোল ভগ্নাংশ সমান আমরা এখানে জানি যার আসলে হচ্ছে কি আমরা মোল ভগ্নাংশের সূত্র কি আমরা জানি হচ্ছে কি যার মোল সংখ্যা আমরা বের করব, হ্যাঁ তার মোল মানে যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা, তার মানে হচ্ছে কি এখানে পানির দ্রাবক তো পানি, তার মানে H2 এর মোল সংখ্যা এবং হচ্ছে কি এটাকে ভাগ করব টোটাল দ্রবণের মোট মোল সংখ্যা দ্বারা। সো টোটাল দ্রবণের মোট মোল সংখ্যায় কি থাকবে? H2O থাকবে এবং হচ্ছে কি তোমার সাথে এই যে ইউরিয়া আছে, সো এন ইউ লিখলাম। হ্যাঁ ইউ দ্বারা বুঝবা যে ইউরিয়া। হ্যাঁ 8-এর বি বলছো একজন, ওকে দেখি আমরা আসলে হচ্ছে কি এটা ক্যালকুলেশন করে। সো এখানে আমরা যদি H2O, হ্যাঁ
এটার মোল সংখ্যা বের করতে চাই, তাহলে W/M এই সূত্র দিব, যেহেতু এখানে ভরের পরিমাণ দেওয়া আছে। হ্যাঁ, সেখানে এই যে 90 এটা আসলে তার ভর, আর পানির কত 18। হ্যাঁ, তো এখানে ক্যালকুলেশন করলে কত আসবে তোমার, এই যে 18 দ্বারা হচ্ছে 90কে ভাগ করলে 5 আসবে। তারপর যদি তোমাকে আমি যদি বলি, তাহলে হচ্ছে ইউরিয়ারটা যদি আমরা বের করি, ইউরিয়ার কত হবে, তোমার ইউরিয়ার এখানে 6 দেওয়া আছে, আর আমরা জানি যে ইউরিয়ার আসলে কি আণবিক ভর কত 60, ইউরিয়ার আণবিক ভর কত 60। সেখানে ক্যালকুলেশন করলে কত হবে 1/10, আর 1/10 যে কত 0.1, একই কথা। বুঝা গেছে? অন্য কারেন্ট চলে গেছে, একটু দেখো ডাটা, মোবাইলের ডাটা ইউজ করে আসলে হচ্ছে কি ক্লাস করতে পারো কিনা, আর যদি না করতে পারো তাহলে হচ্ছে কি একটু কষ্ট করে আসলে পরবর্তীতে আসলে হচ্ছে কি ক্লাসটা দেখে নিবা, কারণ ক্লাসটা থাকবে রেকর্ডেড। বুঝা গেছে? কারেন্টটা আসলে দেখে নিবা। ওকে, আচ্ছা, পানির মোল সংখ্যা কত পেলাম আমরা 5, নিচেও পানির মোল সংখ্যা হবে এবং সাথে 0.1 যোগ হবে, সেটা তোমার কত আসবে, ধরো 5.1। এখন ধরো তোমার হাতে ক্যালকুলেটর নাই, এটা তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর তো নাই। এখন আমি ক্যালকুলেশনটা করব কিভাবে, দেখো এই যে 5 নিচে আছে কত 5.1, এখন 5 আর 5.1 কিন্তু প্রায় সিমিলার। হ্যাঁ, 5 আর 5.1 কিন্তু আমি প্রায় সিমিলার বলতে পারি, তার মানে 5 কাটা গেলে কত থাকবে তো 1, বাট এখানে কিন্তু 5 ছিল না, কত ছিল 5.1, যেটা আসলে হচ্ছে কি 5 এর চেয়ে একটা বড় মান, তার মানে এখানে 1 আসবে না, বাট 1 এর কাছাকাছি ধরো 0.9 সামথিং একটা জিনিস আসবে, যেহেতু এটা 5.1 ছিল। তো তুমি এখন প্রশ্ন দেখবা একের চেয়ে ছোট মান কোন জায়গায় দেওয়া আছে, এটা ছোট বাট এটা অনেক ছোট, এটা হবে না, এটা হতে পারে, এটা তো 0.1, এটাও অনেক ছোট দিয়ে দিছে, এটাও হবে না। 0.7, দেখো আমি বলছি কি, যেহেতু 5.1 তার মানে 5-এর সাথে কাটাকাটি করলে খুব ক্লোজলি একটা মান আসবে, আমরা এটাকে 5ও লিখতে পারতাম, আমরা এটাকে চাইলে হচ্ছে কি 5ও লিখতে পারতাম। সো এটা আসবে কি, তখন তোমার হাতে তো ক্যালকুলেটর নাই, অ্যাজাম্পশন করে তোমার 0.9, এটা আসলে হচ্ছে কি আনসার করতে হবে। বুঝতে পারছো? এই এমসিকিউটা বুঝতে পারছো কে কে একটু জানাবা। দেখো এই যে বললাম না, নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে আসলে হচ্ছে কি, হ্যাঁ এটার বি, গ্যাসের গতিতত্ত্ব থেকে আসলে হচ্ছে কি উদ্ভূত। সো এই যে গতিতত্ত্বের কিন্তু আমি হচ্ছে ক্লাসের শুরুতে একটা সমীকরণ দেখিয়ে আসছিলাম, তো মাথায় রাখবা কেমিস্ট্রিতে তোমার যদি গতিতত্ত্বের সমীকরণ বলে তাহলে হচ্ছে এইটাকে দাগাবা। বুঝা গেছে? পিভি ইকুয়াল টু 1/3 mn স্কোয়ার। বুঝা গেছে? এটা দেখাবা। 9 কোনটা দেখাবা? ডি নাম্বার। সবাই বলে 9 কোনটা দেখাবো, বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা, এই যে দেখো বলছিলাম না, এটা একটা স্টার মার্ক দিয়ে রাখো। দেখো কোন বাড়ি ধাতুর আসলে হচ্ছে কি বিষাক্ততায় শিশুর আইকিউটা হ্রাস পায়, এটা তারপর হচ্ছে যে কোনটা নীরব ঘাতক, এই দুইটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা পার্ট কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো এই দুইটার আনসার, মানে এই যে আইকিউর কথা যখন বলতে তখন এটা হচ্ছে কি লেড হবে। বোঝা গেছে? আইকিউর কথা বললে কি হবে, লেড হবে। বোঝা গেছে? হ্যাঁ, জালিজ মাহমুদ 9A। ওকে, 9A না 9D। সো আর 10 কি হবে, 10টা আসলে হচ্ছে কি ডি, 10 ও ডি হবে, কারণ আইকিউ হ্রাস যদি হয় সেটা আসলে লেডের কারণে হয়। বোঝা গেছে? ওকে, পরিবেশ রসায়ন থেকে যেই টপিক আমি ক্লাসের শুরুতে বলছি ওই টপিকগুলো দেখবা। আর হচ্ছে কি এখন আমরা আসলে পরিমাণগত রসায়নটা স্টার্ট করব, কারণ হচ্ছে কি পরিমাণগত রসায়নে আসলে হচ্ছে কি হিউজ টপিক, হিউজ ক্যালকুলেশন আসলে হচ্ছে কি আমাদের দেখাতে হবে। বুঝতে পারছো? ওকে, আর জালিদ মাহমুদ বলছে বুঝতে পারছো, বাকিরা আসলে হচ্ছে কমেন্টে জানাও যে আসলে হচ্ছে কি বুঝতে পারছো কিনা। বুঝা গেছে? এখন আমরা পরিমাণগত রসায়ন শুরু করব, যেটা আসলে তোমাদের অনেক বেশি দরকার, এবং এখানে আসলে হচ্ছে কি অনেক ক্যালকুলেশন আছে। বুঝা গেছে? অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। সো ওই জায়গাটা আসলে হচ্ছে কি আমাদের দেখাতে হবে, এবং তোমাদের আসলে হচ্ছে কি টাইমলি দরকার ওই জিনিসটা। যদি আমরা আসলে হচ্ছে কি ওইটা দেখানোর আগে একটু আমরা আসলে হচ্ছে কি পরিবেশ রসায়নের জন্য, সরি পরিমাণগত রসায়নের জন্য আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি আমরা একটু দেখাই, যে এখানে তোমার আসলে হচ্ছে কি বিভিন্ন, হ্যাঁ এই যে দেখো বিভিন্ন, এই যে দ্রবণের মোলালিটি, মোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ আমরা কাকে বলি, মোলার আয়তন কাকে বলি, মোল কাকে বলি, এই জিনিসটা হচ্ছে কি এই জায়গাগুলো থেকে জাস্ট পড়ে নিবা, এগুলো দরকার আছে। যদিও এগুলো তোমরা পারো,
এটা আসলে তোমাদের আসলে হচ্ছে কি আমাদের যে কৃষি বিচিত্রা বইটা আছে সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই জন্য হচ্ছে কি তোমরা যদি কৃষির আগে অ্যাটলিস্ট এই বইটা কালেক্ট করে এই তথ্যগুলা পড়বা, প্র্যাকটিস করবা, মানে এমসিকিউ প্র্যাকটিস করবা। ফার্স্ট অফ অল কৃষি প্রশ্ন সলভ করবা, তারপর জিএসটি প্রশ্ন সলভ করবা, তারপর বাদ বাকি তোমার হাতে টাইম থাকলে অন্য ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবা। সলভ করে আসলে পরীক্ষায় যদি বসো তাহলে আশা করি যে তোমাদের এই জায়গাটাতে কোনো ল্যাকিংস থাকবে না। তারপর হচ্ছে দেখো এই জায়গায় যে আমাদের হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আমাদের আসলে হচ্ছে কি দ্রাব্যতা বের করার একটা সূত্র, আপেক্ষিক গুরুত্ব দেওয়া না থাকলে আসলে হচ্ছে কি আরেকটা সূত্র। তারপর হচ্ছে তোমার হচ্ছে এই জায়গায় হচ্ছে কি এই যে দেখো তোমার মোলারিটি থেকে শতকরা একক, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে পার্সেন্টেজ দেওয়া থাকে সেখান থেকে আমরা আসলে হচ্ছে কি অন্য জায়গায় নেই, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেছে এই যে মোলারিটিকে পিপিএম এককে কনভার্ট করা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা এই টপিকটার দিকে খেয়াল করি যে বিভিন্ন গণমাত্রায় আর দ্রবণের নাম দেখবা যে আসলে হচ্ছে কি তোমাকে সেমি মোলার বলে দিবে। সেমি মোলার মানে কত? সেমি মোলার মানে তোমার বাবা যে হচ্ছে কত হাফ মোল বা হচ্ছে কত 0.5 মোলার। এখন এটাকে কখনো এই যে হাফ মোল যেটা আছে এটাকে অনেক সময় এভাবেও দিয়ে দিতে পারে m/2 মোল। বোঝা গেছে? সরি, m/2 মোল বলতে আসলে হচ্ছে কি এখানে এমটাকে আসলে হচ্ছে কি এই জায়গায় দিয়ে দিবে। বোঝা গেছে? মানে হচ্ছে এরকম ভাবে দিয়ে দিবে m/2। বোঝা গেছে? তো এটা যে কথা মাথায় রাখবা যে হাফ, এই যে হাফ মোলার একই কথা। বোঝা গেছে? এটা অনেক সময় দিতে পারে। সো এই টপিকটা মানে এই টেবিলটা তোমাদের মাস্ট একবার পরীক্ষার আগে যে কোনো ভর্তি পরীক্ষা, এটা শুধু যে এগ্রির জন্য না, এটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? তারপর দেখো তোমাদেরকে যে মোল সংখ্যা বের করার বিভিন্ন সূত্র, হ্যাঁ মোল সংখ্যা বের করার বিভিন্ন সূত্র এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে এই যে দেখো এখানে তোমার হচ্ছে আমরা আরেকটু নিচে যাই দেখি এই যে স্টকিওমেট্রি ইয়াটা দেওয়া আছে, জারণ বিজারণের পার্ট। হ্যাঁ, এই জারণ বিজারণ পার্টে দেখবা তোমরা যে আসলে দেওয়া আছে যে কোনটা আসলে হচ্ছে কি তোমার জারণ বিজারণ বিক্রিয়া কোনটা, তারপর হচ্ছে কি কোথায় আসলে হচ্ছে কি তোমার জারণ বিজারণ কোন বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটছে, কোন বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে নাই, এই প্রশ্ন পরীক্ষায় আসে। বোঝা গেছে? সো এই জায়গায় তোমার আসলে আরো পার্ট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এবং হচ্ছে বিভিন্ন চার্ট আছে যে নির্দেশকের বর্ণ পরিবর্তনের চার্ট। সো এই চার্টগুলো আসলে হচ্ছে কি তোমরা পড়ে নিবা খুব ভালোভাবে এই বইটা কালেক্ট করে। সো তখন আসলে এই বইয়ের শুরুতে মানে তোমাদের হাতে তো বেশি সময় থাকবে না, খুব বেশি বই যে পড়ে আসলে প্রিপারেশন নিতে পারবা। যাদের টাইম আছে তারা তো অবশ্যই নিবা, বাট যাদের টাইম নাই তাদের তো আসলে হচ্ছে কি ওইরকম ভাবে খুব বেশি প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবা না। সো তাদের জন্য আমি বলবো যে তোমরা আসলে হচ্ছে কি বইটা কালেক্ট করবে ফার্স্ট অফ অল। তারপর আসলে হচ্ছে কি তোমার এই জায়গা থেকে আসলে হচ্ছে কি তোমার যে টপিকগুলো গুরুত্বপূর্ণ এগুলাতেই বই খুব সুন্দর করে প্রিসাইজ ভাবে দেওয়া আছে, ওইটা হচ্ছে কি ভালোভাবে পড়ে নেবা। দেখো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি মোল সংখ্যার অনেকগুলো সূত্র লিখে দিতে চাচ্ছি। বোঝা গেছে? এটা এ ডাব্লিউ দ্বারা ভর বোঝায় আর এটা এম দ্বারা আণবিক ভর বোঝায়। সো মোল সংখ্যার আরো সূত্র আছে n/na। এন এর মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটার মান কত 6.023 ইন্টু কি 10⁻23। আর এটা হচ্ছে কি অণুর সংখ্যা। বোঝা গেছে? অণুর সংখ্যা। তারপর আয়তন দেওয়া থাকলে যদি সেটা আসলে হচ্ছে কি আর তোমার আসলে হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার এসটি পিতে। বোঝা গেছে? এটা কি এসটি পিতে বলা থাকলে এবং অবশ্যই উপরের আয়তনটা লিটারে থাকতে হবে। বোঝা গেছে? আর এসএটিপিতে বললে এটাও লিটারে থাকতে হবে, বাট এসএটিপিতে বললে 24.8, এটা হচ্ছে কি এসএটিপির জন্য। বোঝা গেছে? তারপর তোমার হচ্ছে কি IT/EF, এখানে আই হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহের মান, টি হচ্ছে তোমার সময়, ইটা হচ্ছে তোমার আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এফটা হচ্ছে কি তোমার ফ্যারাডে ধ্রুবক, মানে এফ যেটা এটার মান হচ্ছে 96500 কুলম যেটা। বুঝা গেছে? তো অ্যাটলিস্ট তুমি এই কয়টা সূত্র মানে তোমার এই কয়টা সূত্র আসলে হচ্ছে কি তোমাকে মাস্ট মুখস্থ রাখতে হবে। যদি তুমি মোল সংখ্যার সূত্র পারো, যদি আমি আবারও বলতেছি যদি তুমি মোল সংখ্যার সূত্র পারো, তোমাকে আসলে হচ্ছে কি আটকানোর মতো জায়গা খুব কম। হ্যাঁ, ও আরেকটা হচ্ছে কি তোমার খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হচ্ছে বি লিটারে এবং হচ্ছে কি এস, এটা হচ্ছে মোলারিটি বোঝায়। এটা কি বোঝায়? মোলারিটি। বোঝা গেছে? মোলারিটিতে আসলে হচ্ছে কি তোমার ঘনমাত্রা যেটা। বোঝা গেছে? আয়তনটা লিটারে থাকবে। শিলানীলা কি বলছো যে আপনার ক্লাস সব সময় অসাধারণ, আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে স্যার। ওকে,
সো ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা, যেটা আসলে হচ্ছে কি তোমাদের যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করতেছি এবং প্রত্যেক ক্লাসেই করব। সো তোমরা ক্লাসগুলো নিয়মিত করবা এবং হচ্ছে কি নোট করার চেষ্টা করবা একটু। ওকে, আসো আমরা এমসিকিউ সলভ করি। বুঝা গেছে? দেখো এটা কিসের সংকেত বলো, এটা কিসের সংকেত? এই যে এটা কিসের সংকেত? এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। পড়ো নাই ইউরিয়া? এটা হচ্ছে কি ইউরিয়ার সংকেত। এখন এখানে বলছেন নাইট্রোজেনের পরিমাণ, এবং এই যে আনসারগুলো দেখো এগুলো কিসে দেওয়া আছে? শতকরায়। অর্থাৎ তোমার হচ্ছে কি ইউরিয়ার মধ্যে তোমার নাইট্রোজেনের পার্সেন্টেজ কত থাকবে সেটা হচ্ছে কি আমার এখান থেকে বের করতে হবে। কি করতে হবে? ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত থাকবে সেটা আমার এই জায়গা থেকে বের করতে হবে। দেখো ফার্স্ট অফ অল যখন এরকম প্রশ্ন আসবে কিভাবে বের করবা শতকরা পার্সেন্টেজ, সেটা হচ্ছে তুমি কি করবা, প্রথমত এখানে কিসের পরিমাণ বের করতে বলছে? নাইট্রোজেনের পরিমাণ না? সো তুমি নাইট্রোজেনের বরটাকে উপরে লিখবা। বুঝা গেছে? এখন নাইট্রোজেনের আমরা হচ্ছে কি শুধু নাইট্রোজেনের বর কত জানি? 14। বাট এখানে দেখো নাইট্রোজেন আছে কয়টা? ইউরিয়ার মধ্যে দেখবা নাইট্রোজেন কয়টা আছে? একটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন। তার মানে এখানে কয়টা নাইট্রোজেন আছে? দুইটা। সো এখানে নাইট্রোজেনের ইউরিয়ার মধ্যে দুইটা নাইট্রোজেন আছে। সো নাইট্রোজেনের বর কত হবে? এখানে 28 হবে। বুঝা গেছে? সো উপরে কত বসাইবা? 28 বসাবা। বুঝা গেছে? এখন তোমার হচ্ছে নিচে কত আসবে? নিচে দেখো হচ্ছে কি টোটাল নাইট্রোজেনের বর আসবে। নিচে কি টোটাল নাইট্রোজেনের বর আসবে। তারপর আসো তোমার হচ্ছে কি এটাকে তারপর তুমি 100% দিয়ে গুণ করে দিবা। বুঝা গেছে? তারপর কি যেহেতু আসলে আমাকে শতকরা এককে নিতে হবে, সুতরাং এটাকে 100% দিয়ে গুণ করে দিবা। এখন তোমরা বলো যে আসলে হচ্ছে কি এটার আনসার কত আসবে? তোমাদের ক্যালকুলেশন আসলে হচ্ছে কি বলে? বলো তোমাদের ক্যালকুলেশন আসলে কি বলে? এটার আনসার কত আসবে? দেখো এটাও তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা। দেখে মনে হয় যে আসলে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না, বাট করতে পারো। দেখো শূন্য শূন্য কাটাকাটি করে দিবা, তো থাকতেছে কত? এখানে 10। বুঝা গেছে? এখানে থাকতেছে কত? 10। মাথায় রাখবো এখানে আমি একটা শূন্য, 100-র একটা শূন্য কাটাকাটি। এখন 6 আর 28-এর মধ্যে আমি হচ্ছে এখন ধরো হচ্ছে আমার কাছে এরকম ভাবে আছে 6 গুণ 28 আর এখানে 10 সাথে হচ্ছে কি পার্সেন্টেজ এরকম আছে। এখন এই 6 দ্বারা তুমি 28কে কাটাকাটি করবে। এখন তুমি চিন্তা করো আমরা যদি নর্মালি জানি কত 4-6 24 না, আর 5-6 30। বোঝা গেছে? এখন ধরো তুমি ধরো আসলে হচ্ছে কি তুমি ধরো আসলে এটা 28 না, ধরো তুমি হচ্ছে কি 30ও ধরতে পারবা, তুমি আসলে হচ্ছে কি এটাকে 24ও ধরতে পারবা। মানে মানে হচ্ছে কি এটা কাটাকাটি করতে পারো। ধরো আমি হচ্ছে কি ধরলাম যে এটা 24 বাই এনি চান্স আমি ধরলাম যে এটা কি কত 28টাকে আমি হচ্ছে কি 24 হিসাবে কাউন্ট করলাম। বোঝা গেছে? সো এখানে কাটাকাটি করলে কত হবে? তোমার হচ্ছে কি এখানে কাটাকাটি করলে কত হবে? 4-6 24 না, তার মানে 4 হবে। এবং সাথে কত গুণ আছে? 10% গুণ আছে। তার মানে এটা কত হবে? 40%। বুঝা গেছে? 40% হবে। এটা কিন্তু 24 ছিল না, এটা 28 ছিল, বাট আমার হিসাবের সুবিধার্থে আমি এটাকে 24 ধরে নিছি। বুঝা গেছে? সো এখন বলো এটা কত? 40% আসতেছে। তার মানে এটা কিন্তু 28 ছিল, তার মানে 40-এর চেয়ে একটু বেশি আসবে। বাট তোমার কত? এই যে দেখো 30 যখন এটাকে যদি আমি 28কে যদি 30 ধরতাম, তার মানে 6 দ্বারা ভাগ করলে আমার কত আসতো? 5 আসতো। বুঝা গেছে? তার মানে তোমার 5 বা 50-এর নিচে 40-এর বেশি। বুঝা গেছে? তো 40-এর একটু উপরে। সো এটা তো 4.60, এটা হবে না। এটা 4.67, এটাও হবে না। এই যে দেখো এটা 40-এর চেয়ে একটু বেশি, এটা হাতে রাখলাম, এটা তো আসলে 1-এর চেয়েও কম। সো এটা হবে না। তো আনসার হিসাবে কোনটা? তোমার সি নাম্বার হবে। সব যে তুমি অ্যাকুরেট আনসার বের করতে পারবে বিষয়টা এমন না, তোমাকে কিছু ট্রিক্স খাটাতে হবে। বোঝা গেছে? ট্রিক্স খাটায় তুমি হচ্ছে কি অ্যাজাম্পশন করে আসলে হচ্ছে কি আনসারটা ধরে নিবা, যে অনুমান করে আনসারটা বের করতে হবে। বুঝা গেছে? ওকে। দেখো এখানে কি বলছে? সেম জিনিসই, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা সংযুক্তি কত। বোঝা গেছে? ওই যে আগেরটা যেরকম সেরকমই। তো এখানে কিসের কথা বলছে? ক্যালসিয়ামের শতকরা সংযুক্তির কথা বলছে। সো পরে কি হবে? এই যোগে তোমার ক্যালসিয়ামের কতটুকু বর আছে সেটা হবে। এই যোগে ক্যালসিয়াম আছে কয়টা? একটা। সো একটা ক্যালসিয়ামের বর কত? 40 গ্রাম। বুঝা গেছে? আর ক্যালসিয়াম কার্বনেট টোটালটার আসলে হচ্ছে কি আণবিক বর কত? তোমার 100 গ্রাম। 100 আমরা জানি, মানে ক্যালসিয়াম কার্বনেট টোটালটার আণবিক বর কত? টোটালটার 100 গ্রাম হচ্ছে কি আণবিক বর। সো আর শুধু ক্যালসিয়ামের 40, আর যেহেতু শতকরা সুতরাং হচ্ছে কি 100% দ্বারা ভাগ করতে হবে। ওকে, এটা তো খুব ইজি ক্যালকুলেশন। বলো এটা খুব ইজি ক্যালকুলেশন। 100 কেটে দিবা, থাকবে কত? 40%। বুঝা গেছে? সবাই একটু আসলে হচ্ছে কমেন্টে আনসারগুলো জানায় রাখবা। বুঝা গেছে? সেটা কত হবে? 40%।
ওকে, এখন আসো এটাতে কি বলছে, এই যে মোল, মোল দেখো কত মোল, তার মানে তোমাকে এন এর ভ্যালু জানতে চাইছে, কত মোল, তার মানে তোমাকে সে ভ্যালু জানতে চাইছে, এন এর ভ্যালু জানতে চাইছে। বুঝা গেছে? দেখো কি বলছে, 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল Cl2 আছে, কত মোল Cl2 আছে। এখন এখানে তোমার ডাবলোর ভ্যালু দেওয়া আছে কত, 7.1 গ্রাম, আর আমাকে বের করতে হবে কি, এই যে মোল বের করতে বলছে না, তার মানে এন এর ভ্যালু বের করতে হবে। সো আমরা এন এর কোন সূত্র দিব, ডাবলো বাই এম যে সূত্র আছে এটা দিব। তো এখানে ডাবলোর মান কত, 7.1। এখন কি বের করতে বলছে, Cl2। এখন Cl2 এর জন্য আণবিক ভর এম এর ভ্যালু কত হবে, একটা ক্লোরিনের জন্য 35.5, মানে একটা ক্লোরিনের জন্য কত, 35.5, যেহেতু দুইটা আছে সো এখানে কত হবে 71, কারণ 35 দুগুণে 70, আর 0.5 কে 2 দ্বারা গুণ করলে এটা হবে কত, 71। তো এটা হচ্ছে কি কত, ভাগ করবো কত, 71 দ্বারা। এখন দেখো এটার মধ্যে কি হবে, এটার দশমিক এই জায়গায় আছে, আর এটার দশমিকটা হচ্ছে কত, এই জায়গায় আছে, তার মানে এক গড় কিন্তু আসলে হচ্ছে কি এটা আগে আছে। তো এটার মধ্যে তুমি কাটাকাটি করলে হবে কত, 1/10 হবে। বুঝা গেছে? যেহেতু এখানে এক গড় আগে দশমিক আছে, এর জন্য হচ্ছে নিচে 10 হবে। সো 1/10 মানে কত, 0.1। বুঝা গেছে? 0.1, এবং এটা অবশ্যই আসলে হচ্ছে কি মোল সংখ্যাতে হবে। বুঝা গেছে? এককটা কি হবে, মোল। বুঝতে পারছো এই এমসিকিউ? এই এমসিকিউটা বুঝতে পারছো কিনা জানাবা। ওকে, এখানে দেখো এই প্রশ্নগুলা তোমাদের আসলে হচ্ছে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে এগুলা তোমাদের মানে শুধু যে তোমার এটা আগের একটা সূত্র, মানে তোমরা ছোটবেলা থেকে আসলে এই সূত্রগুলো পড়তেছো, বাট প্রয়োগটা এখন হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে কি বলছে, 100 মিলিলিটার, এটা আয়তনের ভ্যালু দেওয়া আছে 0.1 মোলার, এটা হচ্ছে কি ঘনমাত্রার ভ্যালু দেওয়া আছে Na2CO3 আসলে হচ্ছে কি কত গ্রাম, কত গ্রাম, তার মানে কি ডাবলোটা আমাকে বের করতে হবে, Na2CO3 প্রয়োজন। তো এখানে আমি কোন সূত্র দিব, ওই যে ছোটবেলায় আমরা মোলারিটির সূত্র পড়ছি না, কিসের সূত্র পড়ছি, মোলারিটি, এই সূত্র পড়ি নাই, মোলারিটি S = হচ্ছে কি 1000 গুণ ডাবলো বাই এমভি, এই সূত্রটা দিব। এখান থেকে আমার লাগবে কি, এই ডাবলোর ভ্যালুটা লাগবে। মাথায় রাখবা যখন তুমি 1000 দ্বারা গুণ করবা তখন তোমার বি এর ভ্যালুটা কি, এই যে বি এর ভ্যালুটা মিলিলিটারে থাকতে হবে। বোঝা গেছে? সো এখানে আমার লাগবে কি, সে ডাবলোর ভ্যালুটা। বোঝা গেছে? সো ডাবলোটাকে যদি আমি এক পাশে রাখি তাহলে হচ্ছে কি, এই যে এস এর সাথে হচ্ছে কি এমবি গুণ হয়ে যাবে, আর এই 1000 আসলে হচ্ছে কি ভাগ আকারে চলে আসবে। সো এস এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 0.1, এটাই তো দেওয়া আছে। এম এর ভ্যালু কত জানি, এই যে Na2CO3, এটার জন্য আসলে এম এর ভ্যালু আসলে হয় কত, আণবিক ভর হয় 106। বোঝা গেছে? 106, আর বি তো হচ্ছে কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, তাই তো। আর নিচে কত আছে, 1000, হ্যাঁ নিচে 1000। সো এখানে 0 0 কাটাকাটি করে দাও, দুইটা 0 কাটাকাটি হয়ে গেল। আর এই যে 0.1 আছে না, এটাকে কি লিখতে পারবা, 1/10 লিখতে পারবা, এবং এটার সাথে কত 106 গুণ অবস্থায় আছে। বোঝা গেছে? আর নিচে ভাগ আকারে থাকবে কত, 10। হ্যাঁ, এটাকে আমি একটু এই সাইডে লিখি। বোঝা গেছে? তো এই যে 106 মানে তোমার 1 গুণ মানে 1/10 গুণ 106, এটাকে তুমি এভাবে লিখতে পারো না, 106/10, আর নিচে টোটালটা নিচে 10 ভাগ আকারে আছে। সো এই 10 দ্বারা যদি তুমি 106-কে ভাগ করো তাহলে দশমিক আছে হচ্ছে এই জায়গায়, এই দশমিকটা এক ঘর সামনে চলে আসবে, অর্থাৎ এটা হবে 10.6/10। এখন আবার যদি 10 দ্বারা ভাগ করো তাহলে দশমিকটা কি করবে, আরও এক ঘর সামনে চলে আসবে, তার মানে এটা হবে কত, 1.06। এভাবে আসলে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো 1.06 এর আনসার কোথায় আছে। ওকে, দিবা বলছো 10 6 4b সাজিব, হ্যাঁ এটার আনসার কি হবে, বি নাম্বার। বুঝা গেছে? বি নাম্বার হবে এটার রাইট আনসার। ওকে, এভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। পরীক্ষায় কিন্তু তোমার ক্যালকুলেটর থাকবে না। যারাই ক্লাস দেখতেছো সবাই কমেন্ট করবা। বুঝা গেছে? এই যে এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বের করার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? সো এখানে দেখো 8 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টা অণু রয়েছে, কি বলছে, অক্সিজেন গ্যাস। এই জায়গায় এসে অনেকে মনে করে শুধু অক্সিজেনের কথা বলা আছে, না এটা শুধু অক্সিজেন না, এটা কি শুধু অক্সিজেন না, এটা হচ্ছে কি তোমাকে অক্সিজেন গ্যাস বলা আছে। অক্সিজেন গ্যাস মানে হচ্ছে কি তোমার O2 এর কথা বলা আছে। বোঝা গেছে? O2 এর কথা বলা আছে।
এখন আমরা যদি আসলে হচ্ছে কি এটা করতে চাই, এখানে কি বলছে কয়টা অণু বের করতে হবে। সো প্রথমত আমি হচ্ছে কি মোল সংখ্যা সূত্র দিব যে W/M, বুঝা গেছে। এখন যেহেতু কয়টা অণু অর্থাৎ n এর ভ্যালু বের করতে হবে, সো আমরা হচ্ছে কি এখানে এই যে n, এই n এর পরিবর্তে আমরা কি n/n এই সূত্রটা দিতে পারি না, n/n এই সূত্রটা দিতে পারি। আর এদিকে কি আছে W/M। এখন এখান থেকে উদ্দেশ্য আমার কি এই যে n এর ভ্যালুটা বের করা। সো আমি nটাকে এক পাশে রাখবো, বাকি সব কিছুকে ওই পাশে নিব, বুঝা গেছে, NA। ওকে, এখন W এর ভ্যালু কত দেওয়া আছে 8, M এর ভ্যালু কত, এই যে O2 জন্য আণবিক ভর কত হবে, একটা অক্সিজেনের হচ্ছে 16, তার মানে দুইটা অক্সিজেন 32, সাথে গুণ হবে কত, এই যে 6.023 ইন্টু হচ্ছে কি 10⁻23। এখন কাটাকাটি যদি করি 8 দ্বারা 34কে কাটাকাটি করলে কত হবে, সরি 32কে আমরা জানি 4 8 32, তার মানে হচ্ছে কি 1/4 গুণ 6.023 ইন্টু 10⁻23। এখন এটাকে যদি আমরা আরেকটু হচ্ছে কি উপরে লিখি তাহলে এটাকে এভাবে লিখতে পারি না আমরা, ধরো আমরা 6 এর পরের যে ভ্যালুগুলা এগুলাকে আসলে হচ্ছে কি ধরলামই না, যেহেতু 6.023 দশমিকের পরে 0, তারপর এটা খুব বেশি ইফেক্ট ফেলে না, তো এটাকে আমরা হচ্ছে কি লিখতে পারবো 6/4, আর 10 এর উপর যেটা গুণ অবস্থা আছে এটাকে পাশে লিখলাম, এরকম ভাবে লিখলাম, লেখা তো যাই, মানে আমরা 6 এর পরে যে মানটা এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা বাদ দিলাম। এখন ধরো তুমি যদি মানে 4কে 2 দ্বারা গুণ করো সেটা কত হবে 8, বুঝা গেছে, আর 4কে 4 দ্বারা ভাগ করলে কত হবে 1, 8কে ভাগ করলে কত হবে 2, তার মানে 6 এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কি তোমার অবশ্যই 4 এর চেয়ে বড়, 8 এর চেয়ে ছোট একটা মান, বুঝা গেছে। 6 ভ্যালুটা কি 8 এর চেয়ে ছোট, 4 এর চেয়ে বড় একটা মান, তার মানে হচ্ছে কি 2 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে বড়, এরকম একটা মান আসবে এই 6কে আমি ভাগ দিলে। তুমি চাইলে হচ্ছে কি তুমি চাইলে ম্যানুয়ালি ভাগ করতে পারো, এটাকে তুমি চাইলে কি ম্যানুয়ালি ভাগ করতে পারো, বাট আমি ম্যানুয়ালি ভাগ করবো না, আমি আর সময় নাই, অ্যাজাম্পশন হিসাবে ধরুন, তার মানে এটার মান 1 এর চেয়ে বড় হবে, 2 এর চেয়ে ছোট হবে, এরকম একটা কিছু। আর সাথে কত 10⁻23 গুণ অবস্থায় থাকবে। এখন তুমি অপশনে দেখবা কোথায় 1 এর চেয়ে বড় একটা মান দেওয়া আছে এবং হচ্ছে কি 2 এর চেয়ে ছোট এবং সাথে 10⁻23 দেওয়া আছে। এখন অপশনগুলো দেখলে 10⁻23 10⁻23 সবগুলাই 10⁻23। এখন আমরা যদি দেখি তাহলে এটা এই যে দেখো এটা 24 হবে না, 6 হবে না, আমার হচ্ছে 1 এর চেয়ে একটু বড় লাগবে, 3 না, 2 এর চেয়ে এটা আসলে হচ্ছে কি বড়, এটাও হবে না, এই যে একটা অপশনই আছে যেটা 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট। সো এটা অ্যান্সার, বুঝা গেছে। পরীক্ষায় দ্রুত ক্যালকুলেশন করার কিন্তু ট্রিক্স আছে, বাট আমাদের আসলে হচ্ছে কি বুঝতে হবে যে কিভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, ওকে, বলো এটা আনসার কি হবে, নিম্নের কোন রাসায়নিক পদার্থের নরমালিটি ও মোলারিটি সমান, বোঝা গেছে। খুবই ট্রিকি একটা প্রশ্ন, নরমালিটি এবং মোলারিটি সমান। সো এটা আমাদের যেভাবে আনসার করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে কি নরমালিটি আর মোলারিটির সম্পর্ক বুঝতে হবে। আমরা জানি যে নরমালিটি ইকুয়াল হয় হচ্ছে কি তোমার মোলারিটি গুণ হচ্ছে কি তুল্য সংখ্যা, বোঝা গেছে, তুল্য সংখ্যা, বোঝা গেছে। এখন নরমালিটি আর মোলারিটি তখনই সেম হবে যদি তোমার আসলে হচ্ছে কি ধরো হচ্ছে কি যদি আমি এটাকে হচ্ছে কি তখনই আসলে হচ্ছে কি তোমার সেম আসবে যদি আমি হচ্ছে কি আমার মোলারিটির ভ্যালুটাকে, মোলারিটির যে ভ্যালু আছে মোলারিটির ভ্যালু এটা তখনই সেম হবে যদি আমি এখানে তুল্য সংখ্যাটা কি হয় 1 হয়, কারণ 1 দিলে গুণ দিলে মোলারিটি তো এরকমই হবে। এখান থেকে আমি কি লিখতে পারবো, নরমালিটি সমান কি লিখতে পারবো, নরমালিটি সমান হচ্ছে কি লিখতে পারবো, মোলারিটি লিখতে পারবো না 1 দিলে, তার মানে আমার তুল্য সংখ্যা কি হতে হবে 1 হতে হবে, তখনই আসলে কি হবে নরমালিটি ইকুয়াল কি হবে মোলারিটি হবে, বুঝা গেছে। যখন আমার তুল্য সংখ্যা 1 হবে তখন নরমালিটি ইকুয়াল টু মোলারিটি হবে। এখন আমাকে দেখতে হবে যে এখানে কোথায় তুল্য সংখ্যা 1, কোন অপশনটাতে। দেখো সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, এখন আমরা কিভাবে বুঝবো যে এটা তুল্য সংখ্যা কত হবে, এটা কি একটা অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে কোনটা তুল্য সংখ্যা হবে সেটা বোঝার উপায় হচ্ছে যে সে জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে। আমরা জানি সে আসলে জলীয় দ্রবণে কি 2H+ আয়ন আসলে হচ্ছে কি দান করে, বুঝা গেছে, 2টা H+ আয়ন দান করে, সুতরাং তার তুল্য সংখ্যা কত 2। সো এটা আনসার হবে না। সোডিয়াম কার্বনেট, হ্যাঁ তোমার এটার কথা বলা আছে, এটা জলীয় দ্রবণে তোমার এটা একটা দুর্বল ক্ষার, এটা জলীয় দ্রবণে 2টা OH- আয়ন দান করার মতো ক্ষমতা রাখে, এটারও আসলে হচ্ছে কি তুল্য সংখ্যা 2, বুঝা গেছে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি NaOH, তো NaOH জলীয় দ্রবণে কয়টা OH- আয়ন দান করতে পারে, একটাই,
সুতরাং এটার তুল্য সংখ্যা কত 1 এন্ড এটাই হচ্ছে কি তোমার আনসার। বোঝা গেছে? সোডিয়াম সালফেট এটাও হবে না, কারণ হচ্ছে কি এখানে Na2SO4 এটারও তুল্য সংখ্যা 1 না, এটার তুল্য সংখ্যা কত 2। আমরা আনসার পেয়ে গেছি। বোঝা গেছে? অলরেডি সি নাম্বারটা হচ্ছে কি আনসার হয়ে যায়। বোঝা গেছে? এটা কিন্তু খুবই একটা ট্রিকি প্রশ্ন। দেখো কি বলছে, মিথাইল রেড নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ। তো এই যে আমি বললাম না ক্লাসের শুরুতে তোমাদের আসলে পিএইচ স্কেলের একটা আসলে হচ্ছে কি প্রশ্ন থাকবে। বোঝা গেছে? পিএইচ স্কেল মানে নির্দেশকের পিএইচ স্কেল তোমাদের এই চ্যাপ্টারে দেখবা, কৃষি বিচিত্রা বইও দেওয়া আছে, তোমরা দেখবে যে নির্দেশকের পিএইচ পরিবর্তনের আসলে হচ্ছে কি একটা চার্ট দেওয়া আছে যে কোন নির্দেশকে আসলে কোন ধরনের বর্ণ দেয় এবং আসলে হচ্ছে কি পিএইচ রেঞ্জ কত হয়। তো মিথাইল রেডের পিএইচ রেঞ্জটা হয় তোমার আসলে হচ্ছে কত 4.2 থেকে 6.3। কত হয় 4.2 থেকে 6.3 হয়। বোঝা গেছে? সো সবাই একটু আসলে হচ্ছে কি এই আনসারটা আসলে বুঝতে পারছো কিনা, এটা একটু আসলে হচ্ছে কমেন্টে জানাবা যে এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ ওকে। সো ডি, এটার আনসার কত ডি নাম্বার। এই যে এটা আসলে হচ্ছে কি লাস্ট ইয়ার আসা একটা প্রশ্ন, একটু লম্বা প্রশ্ন, বাট এটাকে আমরা শর্ট টেকনিকে আসলে হচ্ছে কি আনসার করার চেষ্টা করবো। দেখো এখানে কি বলছে, 10 গ্রাম বরের এক টুকরা আসলে হচ্ছে কি লোহা, তার মানে লোহার বর কত দেওয়া আছে Fe, লোহা মানে কি আয়রন। সো এটার বর দেওয়া আছে 10 গ্রাম, লঘু H2SO4 দ্রবীভূত করছে। প্রাপ্ত দ্রবণটাকে এখানে দ্রবীভূত করার পর প্রাপ্ত দ্রবণটাকে জারিত করে 300 মিলিলিটার 0.5, তার মানে হচ্ছে এটা কি আয়তনের মান, এটা হচ্ছে কি ঘনমাত্রার মান, এস এর ভ্যালু। বোঝা গেছে? পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে আসলে হচ্ছে কি মানে প্রয়োজন। তো লোহাতে বেজালের হার কত, মানে হার বলতে শতকরা হার আর কি, এটা কত। বোঝা গেছে? তার মানে তোমাকে লোহাতে বেজালের পরিমাণ বের করতে হবে। বোঝা গেছে? বেজালের পরিমাণ বের করতে, এখন কিভাবে বের করবা, এই যে এইটা কিন্তু আসলে বেজালের মানে এই যে লোহার বটা দেওয়া আছে এখানে বেজাল, হ্যাঁ বেজাল প্লাস আসলে হচ্ছে কি বিশুদ্ধ, দুইটা মিলায় আসলে হচ্ছে কি তার 10 হয়। বোঝা গেছে? বাট আমার লাগবে কি এখান থেকে বেজালের পরিমাণ বের করতে। তো সেই দিক থেকে আমাকে প্রথমত এই জায়গায় বিশুদ্ধ লোহা কতটুকু আছে সেটা বের করতে হবে। সো বিশুদ্ধ লোহা কিভাবে বের করবো, যেহেতু এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের কথা বলা আছে, সো আমরা আসলে হচ্ছে কি করব, ওই যে আমাদের একটা কালজয়ী সূত্র আছে। বোঝা গেছে? শর্ট টেকনিক, যদি তোমাকে জারিত, প্রশমন, টাইট্রেশন, বোঝা গেছে জারণ বিজারণ এরকম আসলে হচ্ছে কি প্রশ্ন করে থাকে, তখন তুমি যে সূত্র দিবা সেটা হচ্ছে কি প্রথম যৌগের মোল সংখ্যা গুণ তুল্য সংখ্যা। এখানে প্রথম যৌগটাকে আমরা Fe ধরলাম। বোঝা গেছে? ইকুয়াল টু হবে কি দ্বিতীয় যৌগের মোল সংখ্যা গুণ তুল্য সংখ্যা। ধরো সেটাকে আমরা কি ধরলাম, দ্বিতীয় যৌগটাকে K2Cr2O7। বোঝা গেছে? এই দুইটা ধরলাম। তার মানে হচ্ছে কি আমার সূত্রটা কি হবে, এই সূত্রটা মাস্ট 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 মুখস্থ রাখবা যে যখনই জারিত বিজারিত টাইট্রেশন এই ধরনের কথা বলা থাকবে, তখন তুমি যে সূত্রটা দিবা সেটা হচ্ছে প্রথম যৌগের মোল সংখ্যা গুণ তুল্য সংখ্যা ইকুয়াল টু দিবা দ্বিতীয় যৌগের মোল সংখ্যা গুণ তুল্য সংখ্যা। বোঝা গেছে? দ্বিতীয় যৌগের মোল সংখ্যা গুণ তুল্য সংখ্যা। এখন কথা হচ্ছে আমি এখান থেকে ভ্যালু কিভাবে বের করবো। এখন মোল সংখ্যার ভ্যালু বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, দেখতে হবে যে তুমি যার মোল সংখ্যা বের করছো তার কি পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে। দেখো এখান থেকে আমি এফির ডাব্লুর মান বের করব। বোঝা গেছে? পরিমাণটা বের করবো, সো আমি ডাব্লুটাকে রাখবো। আর আণবিক ভর তো হচ্ছে কি আমার দেওয়া আছে, এই সূত্রটা আমাকে দিতে হবে যেহেতু আমি বিশুদ্ধ লোহার পরিমাণ বের করব। এবং এখন বলো আয়রনের, হ্যাঁ জারণ মান কত হয় বলো, আয়রনের জারণ মান কত হবে বলো। সরি, এই যে যখন H2SO4 এর সাথে বলছে না, H2SO4 এর সাথে, সো FeSO4 এই জায়গায় আছে, তার মানে হচ্ছে কি Fe2 প্লাস আকারে থাকে আছে। সো মাথায় রাখবা, আমি এত কিছু বলতে চাচ্ছি না, বাট মাথায় রাখবা যে আয়রনের, হ্যাঁ আয়রনের হচ্ছে কি তোমার তুল্য সংখ্যা 1 হয়। বোঝা গেছে? সোজা বাংলা মুখস্থ রাখবা। বোঝা গেছে? কারণ বিভিন্ন জায়গায় আসবে। তো ই এর ভ্যালু কত 1। এখন আমরা মোল সংখ্যা দেখবো হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট। এখন এই যে পটাশিয়াম, এটার জন্য আসলে হচ্ছে কি আমাকে আয়তন গুণ আসলে হচ্ছে কি ঘনমাত্রা, অবশ্যই এটা লিটার এককে হবে, এই সূত্রটা দিব। এবং হচ্ছে কি তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের যেহেতু আসলে হচ্ছে কি আমরা এটা জারণ বিজারণ বিক্রিয়া দেখে আসি যে সে জলীয় দ্রবণে 6টা আসলে হচ্ছে কি সে জলীয় দ্রবণে কি করে 6টা আসলে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে।
মানে আমরা জারণ বিজারণ দেখে আসছি। সো এ মাথায় রাখবা, মানে তুলো সংখ্যাগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখো, যেটা যেটা বলতেছি সেটার জন্য তুলো সংখ্যা 6 হবে, বুঝা গেছে। আয়রনের তুলো সংখ্যা 1, আর হচ্ছে কি ক্যাটোসিয়া 207 এর তুলো সংখ্যা কত, ক্যাটোসিয়া 207 এর তুলো সংখ্যা তোমার 6 হয়। এই তুলো সংখ্যাটা একটু মাথায় রাখবো, মুখস্থ রাখবা। সেখান থেকে তো আমরা ডাব্লুর ভ্যালু বের করবো। আয়রনের আসলে হচ্ছে কত আণবিক ভর হয়, আর তোমার আসলে হচ্ছে কি 55.85, তুমি 55.8 লিখতে পারো। আর এখানে দেখো আয়তনটা, এই আয়তনটা কি দেওয়া আছে, এই যে বিয়ের ভ্যালুটা, এটা 30 মিলিলিটার দেওয়া আছে না, এটাকে আমরা লিটারে যদি কনভার্ট করি তাহলে 30-এর সাথে 10⁻³ গুণ করলে সেটা লিটারে চলে যাবে। সো আমরা 30 গুণ 10⁻³ লিখবো। ঘনমাত্রা দেওয়া আছে 0.5 অ্যান্ড সাথে 6 গুণ অবস্থায় আছে। আমার দরকার ডাব্লুর ভ্যালু বের করা। সেখানে ডাব্লু ইকুয়াল টু কী হবে, এই যে মানটা এটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে নিচে আসে ওই পাশে গিয়ে উপরে গুণ হবে। তার মানে ভ্যালুটা হচ্ছে 30 গুণ 10⁻³ গুণ হচ্ছে কত 0.5 গুণ 6 গুণ কত হবে এই যে 55.85। সো এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো খুব সম্ভবত 5.03 একটা মান আসবে, বোঝা গেছে, এই মানটা আসবে। তো এটা আসলে কিসের পরিমাণ, বিশুদ্ধ, এটা হচ্ছে কি বিশুদ্ধ এফির পরিমাণ, বোঝা গেছে, এটা হচ্ছে কি বিশুদ্ধ এফির পরিমাণ। এখন যদি তুমি আসলে শতকরা বের করতে চাও, এখানে বলছে বেজালের শতকরা হার। এখন বেজালের শতকরা হার কিভাবে বের করবা, বেজাল ধরো আমি এভাবে লিখলাম বেজাল পার্সেন্টেজ, এটা একটু বড় ম্যাথ। সো তোমার হচ্ছে কি টোটাল যে বরটা ছিল, হ্যাঁ ধরো এটা থেকে যদি তুমি বিশুদ্ধর মানটা মাইনাস করে দাও, এই যে বিশুদ্ধর মান কত 5.03, এই মানটা বাদ দিয়ে দিলে তাহলে এখানে কি থাকতেছে বেজালের পরিমাণ। এবং যেহেতু শতকরা বের করতেছে তার মানে টোটাল দ্রবণটাকে ভাগ আকারে লিখতে হবে এবং হচ্ছে কি এখানে 100% দ্বারা গুণ করে দিতে হবে, 100% দ্বারা মাথায় রাখবা, যেহেতু আসলে হচ্ছে কি আমরা শতকরাতে বের করতেছি। তো 5.03টাকে আমরা আসলে 5 হিসাবেই চিন্তা করি, তাহলে আমার মাইনাস করতে সুবিধা হবে। তো 5.03কে 5ই ধরো 10 থেকে 5 মাইনাস করলে কত হয়, তার মানে এখানে 100%, আর এখানে কাটাকাটি করলে 1/2 গুণ হচ্ছে কত 100%, তার মানে 1/2 মানে 0.5 গুণ 100%। সো আলটিমেটলি এখানে হচ্ছে কত 50%-এর মতো রেজাল্ট আসে। সো যদিও 50% হবে না, কারণ হচ্ছে 5.03 ছিল, অর্থাৎ এখানে এই যে ভ্যালুটা আসবে 5, এটা 5 হচ্ছে একটু ছোটো আসবে, 4.9 সামথিং আসবে। তার মানে এখানে হচ্ছে কি 50-এর চেয়ে একটু ছোটো একটা মান আসবে। তো 50-এর চেয়ে একটু ছোটো মান কোথায় আছে, এই যে এটা 49 যেটা, বোঝা গেছে। হ্যাঁ এটা করতে একটু সময় লাগবে, এখানে কিছু করার নাই, এটা করতে একটু সময় লাগবে। আচ্ছা এখানে দেখি আমরা এই ম্যাথটা দিকে একটু খেয়াল করি যে 5% NaOH এর মিলিলিটার দ্রবণে কত গ্রাম Na। আচ্ছা এই প্রশ্নে আসলে হচ্ছে কি আয়তনের ভ্যালুটা নাই, বোঝা গেছে, এই প্রশ্নে আয়তনের ভ্যালুটা নাই, বোঝা গেছে। সো আয়তনের ভ্যালু না দেওয়া থাকলে এই প্রশ্নের আনসার করা যাবে না। আমরা এটা দেখি যে রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে এত, এটা কি সে মোলারিটিতে দেওয়া আছে, পিপিএম এককে কত হবে। ওকে আমরা পিপিএম একক মানে মোলারিটি আর হচ্ছে কি পিপিএম এককের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ হচ্ছে এটা S গুণ M গুণ 10⁻³ বোঝা গেছে। অর্থাৎ S দ্বারা বোঝায় ঘনমাত্রা, যেটা আসলে হচ্ছে কি এখানে দেওয়া আছে 2 × 10⁻³ আর M দ্বারা আসলে কিসের গ্লুকোজের, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা মানে আণবিক ভর। তো মাথায় রাখবো গ্লুকোজের আণবিক ভর হয় 180, আর 10⁻³ তো আসলে হচ্ছে কি আছে, এই যে পজিটিভ 10⁻³ নেগেটিভ 10⁻³ এই দুইটা আসলে হচ্ছে কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে কি শুধু 2 গুণ 180। সো 180 দুগুণে কত হয় 360, এটাই আসলে হচ্ছে কি পিপিএম এককে তোমার ঘনমাত্রার ভ্যালু। সো দেখো 360 কোথায় আছে, বি নম্বরে। হ্যাঁ ওই ম্যাথটা করতে মানে 5-6 মিনিট লাগবে না, আমি তো হয়তো বুঝে ভেঙে ভেঙে করাইছি দেখে 5-6 মিনিট সময় লাগছে, বাট ওই ম্যাথটা তোমরা হ্যাঁ 2-3 মিনিট তো সময় তোমার চলেই যাবে, বোঝা গেছে, ক্যালকুলেশনের ব্যাপার আছে। সো দেখো এই যে দেখো কয়টি অক্সিজেন অণু আছে, আমি বলছি না এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো বলো 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অক্সিজেন অণু রয়েছে, এটা কিভাবে আমরা বের করব। ওই যে আগের মতো আমরা মোল সংখ্যার সূত্র দিব, এখানে কি ডাব্লু পরিমাণ দেওয়া আছে না 16 গ্রাম, সো W/M এই সূত্র দিব। আবার যেহেতু আমরা অণুর সংখ্যা বের করবো N এর ভ্যালু লাগবে, সো এখানে N/Na এই সূত্রটা দিব, W/M এটা দিব, তারপর এখান থেকে N এর ভ্যালু বের করবো, সো W/M গুণ Na, বোঝা গেছে। সো এখানে W এর ভ্যালু দেওয়া আছে 16, আর কি বলছে অক্সিজেনে মানে অক্সিজেন গ্যাস মানে কি O2, সো O2 এর আণবিক ভর কত হবে 32 গুণ হচ্ছে কি Na, এটা মানে কত
0.023 ইন্টু হচ্ছে কি 10^23। সো 16 আর 32-এর মাঝে কাটাকাটি করলে হবে 2, অর্থাৎ এটা থাকবে কত 6.023 বাই হচ্ছে কত 2 গুণ হচ্ছে কত 10^23। এটাকে একটু আলাদাভাবে লিখলাম। এখন ধরো আসলে হচ্ছে কি এটা এই যে 6.023 এটাকে তুমি বাদ দিয়ে দাও, শুধু 6 হিসাবে চিন্তা করো। তার মানে এখানে কাটাকাটি করলে কত থাকবে 3 গুণ 10^23। এখন দেখো কোথায় 3 গুণ 10^23 আছে, এই যে এখানে হচ্ছে কত 10^13, না 13 হবে না, এটাও হবে না। এই যে দেখো 3.011 কেন হয়েছে, কারণ এই যে আমরা তো এই পোর্শনটুকু বাদ দিছি। সো এটা হচ্ছে কি আমার আনসার, এটা মিলে। বুঝা গেছে? দেখো কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। বুঝা গেছে? এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করবা, ক্লোরিনের মানে প্রত্যেকটাতেই তো আসলে হচ্ছে কি ক্লোরিন আছে, হ্যাঁ। সো জাস্ট ক্লোরিনের জারণ মান বের করবা। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বের করবা। এটার আনসার কি হবে, এই যে যেহেতু এখানে অক্সিজেন বেশি আছে, সুতরাং এটার আনসার এই যে ডি নাম্বারটা হবে। কিভাবে বুঝছি দেখো, খুব ইজিলি বের করবা এই ধরনের জারণ মানগুলো। দেখো তুমি কি জানো, ক্লোরিনের জারণ মান তুমি বের করবা, এটা তোমার অজানা আছে। সো এখন তুমি এটাকে রেখে বাকি দুইটার দিকে চলে যাবা। অক্সিজেনের জারণ মান কত জানো, -2। অক্সিজেন আছে কয়টা, 4টা, 4 দ্বারা গুণ দিবা, কত হবে -8। হাইড্রোজেনের জারণ মান জানো কত, +1। এখন মাথায় রাখবা, একটা সম্পূর্ণ যদি যৌগ থাকে, একটা সম্পূর্ণ যৌগের জারণ মান কত হয়, 0 হয়। তার মানে এখানে নেগেটিভ যতটুকু থাকবে, পজিটিভও কি ঠিক ততটুকুই থাকবে। তো এখানে দেখো নেগেটিভ আছে -8, পজিটিভ আছে শুধু প্লাসের একটা। তার মানে তোমার পজিটিভ দরকার আরো কত, 7টা। তার মানে এটার জারণ মান কত হবে, +7। বুঝা গেছে? এটা জারণ মান কত হবে, +7। এন্ড এটাই আসলে হচ্ছে কি সবচেয়ে বেশি জারণ মান, এন্ড এটাই আনসার। এখানে যেরকম আমি দেখেই বলে দিতে পারবো, এখানে আসলে হচ্ছে কত আছে, এখানে 3 × 6 আর 1 চলে গেলে আসলে হচ্ছে কত 5। এখানে কত হবে 4, দুইটা অক্সিজেন 4 আর 1 হচ্ছে কত 3 হবে। এখানে কত +1 হবে, তুমি বের করে দেখতে পারো। বুঝা গেছে? এই যে দেখো এই প্রশ্নটা হুবহুব চলে আসবে, হ্যাঁ। অনেকগুলো ইউনিভার্সিটিতে মেডিকেলেও চলে আসে, হুবহুব চলে আসে। বুঝা গেছে? এটার আনসার ডিরেক্টলি মুখস্থ রাখবা। বুঝা গেছে? এটার আনসার যদি তোমরা পারো মুখস্থ রাখবা, যদিও ক্যালকুলেশন করে বের করা যায়। বুঝা গেছে? যদিও ক্যালকুলেশন করে বের করা যায়, বাট আমি বলবো যে আনসারটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা। কারণ এটা হুবহুব প্রশ্ন চলে আসে যে 5% NaOH এর শক্তিমাত্রা, মানে শক্তিমাত্রা মোলার ঘনমাত্রা। শক্তিমাত্রা বলতে তোমাকে আলটিমেটলি ঘনমাত্রাটা গিয়ে আসলে বুঝাইছে। বুঝা গেছে? সো আমরা কি দেখছি, এখানে পার্সেন্টেজ আছে। সো পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার যে সূত্র, সেটা হচ্ছে 10 × P বাই হচ্ছে কত M। বুঝা গেছে? 10 × P বাই M। সেখানে 10 পিটা কি, পিটা হচ্ছে শতকরার ভ্যালু, এই যে শতকরা হচ্ছে কত 5, আর এমটা হচ্ছে এই যে NaOH এর আণবিক ভর। NaOH এর আণবিক ভর 40 হয়। সো এখানে হচ্ছে কি 10 আর 40 কাটাকাটি করলে, এটা কাটাকাটি করলে থাকবে কত 1/4, সাথে কত 5 গুণ আলটিমেটলি কত 5/4। আর 5কে তুমি 4 দ্বারা ভাগ করলে এটার রেজাল্ট আসবে 1.25। বুঝা গেছে? যেটা আমি ডিরেক্টলি বলছি মুখস্থ রাখতে, বাট তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে তুমি ম্যানুয়ালি ভাগ করলে কি হয়। 5-এর মধ্যে 4 যাবে একবার, সো 4 মাইনাস করলে কত থাকবে 1। এখন 1-এর মধ্যে তো 4 ভাগ যাবে না, এটাকে একটু বড় সংখ্যা বানাইতে হবে। সো এখানে একটা দশমিক বসাবা। এই দশমিকের কারণে এখানে কত বসাইতে পারবা, একটা শূন্য বসাইতে পারবা। এই যে ছোটবেলায় ভাগ করতে আর কি, ওই রকম। 10-10-এর মধ্যে 4 কয়বার যাবে, 2 বার, 8। সো মাইনাস করো 2। এখন 2-এর মধ্যে তো 4 ভাগ যাবে না, ওই যে আগে দশমিক বসাইছে সেটার জন্য হচ্ছে কি এখানে আরো একটা শূন্য বসাইতে পারবা। এখন কত 4×5 = 20। সো আলটিমেটলি মিলে যায়। এভাবে আসলে হচ্ছে কি এটার আনসার মিলাইতে পারবা, কাছাকাছি আনসারে চলে যেতে পারবা। এগুলো নিয়ে আসলে হচ্ছে কি প্যারা খাওয়ার দরকার নাই, কাছাকাছি আনসারে চলে যেতে পারবা। বুঝা গেছে? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগেও একটা সলভ করে আসছি। এই যে তোমার মোলারিটি সূত্র দিয়ে আসলে হচ্ছে কি বের করবা, এই যে 1000 গুণ W বাই হচ্ছে কত MV। সো এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক থাকবো, একটা স্ক্রিনশট নিয়ে রাখিয়ে দাও। বুঝা গেছে? এটা হোমওয়ার্ক থাকবে, এটা আসলে হচ্ছে কি করে দিব না, কারণ এই ধরনের প্রশ্ন আসলে হচ্ছে কি আমরা আগেও আসলে হচ্ছে কি সলভ একটা করে দিছি। বুঝা গেছে? দেখো এটা একটা গুরুত্বপূর্ণ, তোমরা একাডেমিক লাইফে খ নাম্বার প্রশ্নের জন্য, হ্যাঁ, খ এর জন্য আসলে এটা পড়ছিলা যে দ্রবণের কোন এককে তাপমাত্রার উপর নির্ভরশীল নাই। অর্থাৎ তোমার প্রশ্নটা মানে একাডেমিকের প্রশ্নটা এরকম থাকতো যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল হলেও কেন মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। বুঝা গেছে? কারণ এটার আনসার মোলারিটি, কারণ মোলারিটিটা শুধুমাত্র আসলে হচ্ছে কি করে, ভর হিসাব করে। এখন ভর
একটা জিনিসের ভর তো আর আসলে তাপমাত্রার সাথে রিলেটেড না, বোঝা গেছে? সো এই কারণে আসলে হচ্ছে কি এটার আনসার মোলালিটি, বোঝা গেছে? এটার আনসার কি মোলালিটি, বোঝা গেছে? সো এটার আনসার কি যে কোনটার উপর নির্ভর করে না, মোলালিটির উপর নির্ভর করে না। এই যে এটা বলছি না যে হুবহুব চলে আসে, হুবহুব চলে আসে। দেখো একটু আগে যেটা সলভ করাইছি, এই যে 5% NaOH এর শক্তি মাত্রা মোলার ঘনমাত্রা কত, মোলার ঘনমাত্রা মানে ঘনমাত্রাটাই বের করতে বলছে, যেটা আসলে হচ্ছে কি মোলারিটিতে। এখানেও দেখো সেম প্রশ্ন, কোথায় কোথায় কোথায়, এই যে NaOH এর 5% জলীয় দ্রবণের মোলার ঘনমাত্রা কত, কত হবে এটার আনসার? বি নাম্বার। বলছি না যে হুবহুব চলে আসবে, তোমার হুবহুব প্রশ্নটা আসলে হচ্ছে কি চলে আসে। এখন 1 মোল, দেখো এটা একটা হচ্ছে কি একটু আসলে তোমাদের জন্য হার্ড লাগতে পারে যদি তোমরা এটা আসলে যদি আগের টপিক থেকে প্রশ্ন আসে যে 1 মোল প্রোপেন বাতাসে সম্পূর্ণরূপে দহন করলে, দহন করা মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো, কত মোল পানি উৎপন্ন হবে। তার মানে কিসেকে কাকে আমি দহন করতেছি? প্রোপেনকে। প্রোপেনের সংকেত কত? C3H8, এটা হচ্ছে প্রোপেনের সংকেত। কার সাথে করতেছি? অক্সিজেনের সাথে দহন। আমরা জানি কি জানি, হাইড্রোকার্বনকে দহন বিক্রিয়ায় সংগঠিত করলে তোমরা এটা আসলে হচ্ছে কি তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের শেষের দিকে আছে এই বিক্রিয়াগুলো, দহন বিক্রিয়া। সেখানে তোমরা জানো যে আসলে হচ্ছে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে কি পানি উৎপন্ন হয়। এখন তোমার 1 মোল বলছে কি প্রোপেন, অর্থাৎ প্রোপেন 1 মোলই থাকবে। হ্যাঁ, সেখান থেকে তুমি পানি পাইবা কত মোল? এটা তো তোমার না, সমতাকরণ করা না। এখানে 1 মোল প্রোপেন আছে, এখনো তুমি সমতাকরণ করবা, বুঝা গেছে? এখন সমতাকরণ করতে গেলে দেখো তোমার এখানে কার্বন 3টা, এখানে কার্বন কয়টা? 1টা। সেখানে 3 দ্বারা গুণ করো, এখানে 3 দ্বারা গুণ করছো, কার্বন সংখ্যা মিলছে। এখন হাইড্রোজেন সংখ্যা মিলাও, এখানে হাইড্রোজেন 8টা, এখানে হাইড্রোজেন কয়টা? এই যে 2টা হাইড্রোজেন। তার মানে 8টা করতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে, বুঝা গেছে? তার মানে হাইড্রোজেন মিললো, কার্বন মিললো। এখন অক্সিজেন দেখি। এখন অক্সিজেন দেখো এখানে তো 2টা, বাট এখানে এইদিকে কয়টা অক্সিজেন হয়ে গেছে? এই যে 3 দুগুণে কত? 6টা হয়ে গেছে। 3 দুগুণে 6টা অক্সিজেন হয়েছে। আর এখানে হচ্ছে কত? 4টা আসলে হচ্ছে কি মানে অক্সিজেন পাবা। একটা H2O-তে তোমার একটা অক্সিজেন, 4টা H2O-তে কত? 4টা। তার মানে কত হয়েছে? টোটাল 10টা অক্সিজেন হয়ে গেছে। তার মানে এখানে 10টা অক্সিজেন বানাইতে হবে। এখানে আছে 2টা, সামনে 5 দ্বারা গুণ করলে 10টা হবে, বুঝা গেছে? তার মানে সমতাকরণ হয়ে গেছে। সো এখানে 1 মোল আসলে হচ্ছে কি তোমার প্রোপেন আছে। আমার কার সাথে রিলেট করতে হবে? কত মোল পানি উৎপন্ন হয়। সেখানে কত মোল? 4 মোল হচ্ছে কি পানি উৎপন্ন হচ্ছে। এই যে সামনে যেটা আছে এটাই মোল, বুঝা গেছে? তার মানে 1 মোল অক্সিজেন থেকে আমি কত মোল পানি পাচ্ছি? 4 মোল পানি পাচ্ছি। সো এটার আনসার কি হবে? সি নাম্বার, 4 মোল, বুঝা গেছে? তারপর 18 গ্রাম গ্লুকোজে কয়টা কার্বন পরমাণু আছে? এই যে দেখো একই টাইপের প্রশ্ন। আগে আসতো কি অণু, এখন কিন্তু কি বলছে? পরমাণু। দুইটা কিন্তু সেম না, এই দুইটা কিন্তু সেম না, বুঝা গেছে? এই দুইটা কিন্তু সেম না, আমি আবারও বলতেছি এই দুইটা সেম না। সো এই পরমাণুর সংখ্যা আমরা কিভাবে বের করবো? এটা গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা গুরুত্ব দিয়ে শোনো। তো পরমাণুর সংখ্যা বের করতে হলে প্রথমে তোমাকে অণুর সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? অণুর সংখ্যা। সো আমরা অণুর সংখ্যা বের করি। হ্যাঁ, আমরা মোল সংখ্যার সূত্র দিব M/M। আবার হচ্ছে কি n এর পরিবর্তে আমরা লিখবো যেহেতু অণুর সংখ্যা প্রথম বের করবো, সো N/Na ইকুয়াল টু হচ্ছে কি W/M। এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে কি n এর ভ্যালু বের করা। সো W/M গুণ Na। সো এই যে পোরশনটুকু আছে, এই পোরশনটুকু হচ্ছে তোমার কি, এই পোরশনটুকু কি, এটা হচ্ছে তোমার অণুর সংখ্যার জন্য। হ্যাঁ, অণুর সংখ্যা নির্দেশ করে। বাট আমার দরকার কি? পরমাণুর সংখ্যা। তো পরমাণুর সংখ্যা কি হবে? পরমাণুর সংখ্যা হবে অণুর সংখ্যাটাই W/M গুণ Na। এটা ঠিকই থাকবে, এটার সাথে জাস্ট x গুণ হবে। এখন এই xটা কি? xটা হচ্ছে আমি যার পরমাণুর সংখ্যা বের করব, যার পরমাণুর সংখ্যা বের করব। এখানে কি বলছে? কয়টা কার্বন আছে, বুঝা গেছে? বুঝা গেছে? কয়টা কার্বন আছে, বুঝা গেছে? সো এই যে যার পরমাণুর সংখ্যা বের করব তার আসলে হচ্ছে কি মানে তার আসলে হচ্ছে কি তোমার কতটা কার্বন আছে সেটা হচ্ছে কি আমাকে দেখতে হবে। সো এখানে ডাব্লিউ ভ্যালু কত হবে? 18
গ্লুকোজ 180 আর এন এর ভ্যালু হচ্ছে কত 6.023 ইন্টু 10⁻23। এখন গ্লুকোজে কার্বনের পরিমাণ বলছে, সো গ্লুকোজের সংকেত কি C6H12O6, বুঝা গেছে। এখন কি বলছে, কার্বনের পরমাণুর কথা বলা আছে। কিসের কথা বলা আছে? কার্বনের পরমাণু, কয়টি কার্বন পরমাণু আছে। কিসের কথা বলা আছে? কয়টি কার্বন পরমাণু আছে। সো C6H5 এই জায়গায় তোমার কার্বন আছে কয়টা? এই যে এখানে দেখো কার্বন কয়টা আছে, 6টা না। এই 6 হবে কি এই এক্স এর ভ্যালু, বুঝা গেছে। এই 6 হবে এই এক্স এর ভ্যালু। শিলারিরা জিএসটির আসলে হচ্ছে কি প্রশ্নগুলো আমরা আসলে হচ্ছে কি এগ্রি প্রশ্নের পরে স্টার্ট করবো, যেহেতু জিএসটির জন্য অনেক লম্বা একটা সময় আমরা পাবো। সো ওইটা নিয়ে কাজ করার জন্য আমরা আসলে হচ্ছে কি তোমাদের এগ্রি পরীক্ষাটার পরে আমরা স্টার্ট করব। সো এখন আমরা যতটুকু দেখাচ্ছি সেটা জাস্ট হচ্ছে কি দেখে নিও। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন তোমরা করে নিও, হ্যাঁ। তারপর হচ্ছে কি এখানে বলছে যে 0.1 মোলার ঘনমাত্রা 500 মিলিলিটার জলীয় দ্রবণ থেকে তাপ প্রয়োগের পর কত পানি আসলে হচ্ছে কি পাতিত করলে দ্রবণের ঘনমাত্রা এত হয়। এটা হচ্ছে কি একটা ঘনমাত্রা দেওয়া আছে একই জিনিসের, এটা হচ্ছে কি দ্বিতীয় ঘনমাত্রা দেওয়া আছে। এটা হচ্ছে একটা আয়তন, আমাকে আসলে B2টা বের করতে হবে। ওই যে সেম ঘনমাত্রার জন্য লাইক ডিজলভস লাইক থিওরিতে আমরা যেটা পড়ছি যে B1S1 = B2S2, এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে, কারণ আমরা একই জিনিসেরই আসলে হচ্ছে কি ঘনমাত্রা চেঞ্জ করেছি, বুঝা গেছে। সো এখান থেকে আমার প্রথম কাজ হচ্ছে B2 বের করা, বুঝা গেছে। সো B2 = হচ্ছে কি B1S1 বাই হচ্ছে কি S2 হবে। সো B1 এর ভ্যালু কত? এই যে দেখো 500 দেওয়া আছে। S1 এর ভ্যালু কত? 0.1 আর S2 এর ভ্যালু কত? 0.4। তো এই যে 500 গুণ 0.1 কে আমরা কি লিখতে পারি 1/10, আলটিমেটলি 0 কাটা যাবে, থাকবে কত? 0.4 কে আমরা কি লিখতে পারি 0.4 কে আমরা 1/4 না, 0.4 কে আমরা লিখতে পারবো এভাবে যে হচ্ছে কি 4/10, বুঝা গেছে। 4/10 এরকম ভাবে লিখলে আলটিমেটলি 0.4ই বোঝায়। তো এখান থেকে তুমি কি লিখতে পারবা, উপরে থাকবে 50 আর নিচে থাকবে কত? 4/10। এখন এটাকে আমি যদি একটু এই সাইডে লিখি তাহলে হচ্ছে কি আমরা জানি এভাবে ভাগ অবস্থায় থাকলে ভগ্নাংশ নিচের পার্টটা উল্টে গিয়ে উপরে গুণ হবে, তার মানে 50 ঠিকই থাকবে, বাট নিচের যে পার্টটা সেটা উল্টে গিয়ে গুণ হবে, অর্থাৎ 10 চলে যাবে উপরে, 4 চলে আসবে নিচে। তো এখানে হচ্ছে কত? 500/4 হবে। তো আলটিমেটলি 500-কে 4 দ্বারা ভাগ করলে তোমার 125 হয়, বুঝা গেছে। তোমরা একটু বের করবা, এটা কাটাকাটি করলে 125 তুমি পাবা, বুঝা গেছে। যেরকম 5-কে আমরা ভাগ করার 4 দ্বারা ভাগ করার কারণে কত 1.25 পাইছি না, সুতরাং 4 দ্বারা 500-কে ভাগ করলে তুমি আসলে 10 দশমিকটা কি করবে, আরো 2 ঘর ডানে যাবে। এখন এটা হচ্ছে B2-র ভ্যালু, বাট তোমাকে কিন্তু এই যে তুমি যদি এখন আসে 125 দাগায় দাও তাহলে তোমার ভুল হবে, কারণ তোমাকে এখানে পাতিত করলে তোমার হচ্ছে কি দ্রবণ থেকে তাপ প্রয়োগের পর কত পানি আসলে হচ্ছে কি পাতিত করলে, অর্থাৎ তোমাকে পানি কতটুকু পাতিত করতে হবে সেটা বের করতে হবে। অর্থাৎ তোমার আসলে হচ্ছে কি এখানে পাতিত পানির পরিমাণটা হবে কত, পাতিত পানি হবে কত তোমার হচ্ছে কি আগের বড় ঘনমাত্রা থেকে ছোট ঘনমাত্রা মাইনাস করবো, অর্থাৎ 500 থেকে 125 মাইনাস করে দিলে হচ্ছে কত 375 হয়। সো এটা হবে তোমার আনসার, বুঝা গেছে। এটা হচ্ছে তোমাদের আনসার, বুঝা গেছে। এখন দেখো এই অধ্যায়টাতে এটাই লাস্ট। সো তোমার আসলে হচ্ছে কি এই যে প্রশ্ন আছে এটাতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে। এখন এই চ্যাপ্টার থেকে তোমার শুধু যে আমি বলবো যে তোমার ডিইউতে আসলে হচ্ছে কি জারণ সংখ্যার মান বের করার ম্যাথ চলে আসে, বুঝা গেছে। সো জারণ সংখ্যা তোমরা ছোটবেলা থেকে পড়তেছো, সো জারণ সংখ্যা বের করে আশা করি পারো। তারপর আরো আবার দেখাচ্ছি যেহেতু এটা একটা জটিল যৌগ, বুঝা গেছে। তো এখান থেকে আমি কার জারণ সংখ্যা বের করবো, ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবো। সো আমরা কি ধরবো, ধরি ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে কত, জারণ মান বা আসলে হচ্ছে কি তোমার আসলে কত x, আর এই যে তারপর কি আছে H2O। দেখো H2O এই সম্পূর্ণটা কিন্তু একটা যৌগ, বুঝা গেছে। তো এটা সম্পূর্ণটা জারণ মান আসলে হচ্ছে কত হয় তোমার 0 হবে, বুঝা গেছে। সো এটা তোমরা আসলে হচ্ছে কি লিগ্যান্ডের জারণ মানগুলো যদি দেখো তাহলে হচ্ছে পারবা, বাট এটা যেহেতু সম্পূর্ণটা একটা যৌগ সুতরাং এখানে তোমার সম্পূর্ণ যৌগের জারণ মান 0 হয়, বুঝা গেছে। সো এটা একটু মুখস্থ রাখো তাহলে হিসাবে সুবিধা হবে, না হলে তোমার হাইড্রোজেনের জারণ মান 1 বসাইতে হবে এবং 2 দ্বারা গুণ করতে হবে, অক্সিজেনের জারণ মান -2 বসাইতে হবে এবং টোটালটাকে আবার 4 দ্বারা গুণ করতে হবে। বাট তুমি যদি জানো তাহলে হচ্ছে কি তুমি H2O সম্পূর্ণটা জারণ মান 0 হয়, বুঝা গেছে। এটা মাথায় রাখো তাহলেই হবে।
ক্লোরিনের জারণ মান কত হবে, যেহেতু হ্যালোজেন গ্রুপের মৌল -1, ব্রোমিনেরটাও সেম, জারণ মান -1। এখন আমরা লিখতে পারবো কি শর্ত মতে যেভাবে আমরা জারণ মান বের করি আর কি, জাস্ট ক্রোমিয়ামের জায়গায় ক্রোমিয়ামের জারণ মান x প্লাস অক্সিজেন মানে এটা জারণ মান তো 0, বুঝা গেছে। সো 0 গুণ 4, তারপর হচ্ছে কি ক্লোরিনের জায়গায় ক্লোরিনের জারণ মান -1 গুণ 2, কারণ ক্লোরিন আছে 2টা, তারপর আসলে হচ্ছে কি প্লাস দিবা, তারপর হচ্ছে কি ব্রোমিনের জারণ মান -1। আর যেহেতু এটা একটা যৌগ জটিল যৌগ, এখানে কিন্তু আয়ন নাই, বুঝা গেছে, তার মানে এটার সম্পূর্ণটা জারণ মান 0 হবে, বুঝা গেছে। সো এখানে ক্যালকুলেশন করলে x -1 2 দ্বারা গুণ করলে হবে কত -2, তারপর হচ্ছে কত -1 = 0, বা হচ্ছে এখান থেকে কি লিখতে পারো x - 3 = 0, অতএব হচ্ছে কি x = কি লিখতে পারবো, এই 3টাকে ওই পাশে পাঠাইলে +3, বুঝা গেছে। জয়গুলিতে এক্সাম হবে কি, হ্যাঁ আমরা নিব পরবর্তীতে, বুঝা গেছে, এক্সাম আমরা নিব। সো আমাদের তো আসলে হচ্ছে কি তোমাদের যেহেতু আসলে কৃষির জন্য পড়াচ্ছি, সো কৃষি বিচিত্রা বইটা তোমাদের আসলে হচ্ছে কি খুবই দরকার বলে, মানে তোমরা যখন আসলে প্রিপারেশন শুরু করবা কৃষি বিচিত্রা অবশ্যই সাথে রাখবা, কারণ এই একটা বই পড়ে তোমার আসলে হচ্ছে কি মানে পড়াটা অনেক আগাবে, যেহেতু সময়টা খুব কম, সো খুব ডিটেলসে পড়ার সুযোগ খুব কমই পাবা। বাট আমি বলবো যে এই বইটাতে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দেওয়া আছে, আপাতত তোমার প্রিপারেশনটা যেন শেষ করতে পারো সেই জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা। আর পরবর্তীতে তো আমরা জিএসটি 8 পড়বো যখন জিএসটি পরীক্ষা আসবে। সো এই বইটাকে আমি বলবো তোমরা কালেক্ট করে রাখো, এবং এই বইটা কিনলে তোমরা কিন্তু আমাদের যে ফ্রি কোর্সগুলা এগুলা কিন্তু তোমরা পেয়ে যাবা, বুঝা গেছে, বইয়ে কিউআর কোডও দেওয়া আছে। সো তোমরা বইটা আগে হাতে নিবা, বাজারে যখন কিনতে যাবা তখন একটু দেখে নিজেরাই যাচাই করতে পারবা, বুঝা গেছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, তোমাদের পরবর্তীতে আসলে হচ্ছে কি আমাদের অন্য ইউনিটেরও আরও ক্লাস আছে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।